সকালের প্রথম প্রহরের আলো তখন স্কাইল্যান্ড ভিলার বিশাল কাচের জানালাগুলো উপচে পড়েছে অফিস ঘরের মেঝেতে। তবে এই আলোতে কোনো মিষ্টতা নেই। পুরো ঘর জুড়ে বিরাজমান থমথমে নীরবতা। অফিস ঘরের কোনায় রাখা রাজকীয় সোফাটায় মুখোমুখি বসে আছে দুজন মানুষ, শেহজাদ এবং সামায়রা। দুজনের দৃষ্টি নিবদ্ধ মাঝখানে টি টেবিলের উপর রাখা ধবধবে সাদা আইনি কাগজগুলোর উপর। এই কাগজগুলোই আজ তাদের নিয়তিকে এক অদ্ভুত পরিহাসে খণ্ড খণ্ড করে দিতে চলেছে। টেবিলের একপাশে বসে আছেন সামাইরার সুপরিচিত একজন বিশ্বস্ত উকিল, মিস্টার আসাফ। বেশ প্রবীণ। চশমাটা নাগের ডগায় নামিয়ে অত্যন্ত গম্ভীর মুখে ফাইলের শেষ পাতাটি উল্টাতে লাগলেন তিনি। সুফিয়া রহমান সে সময় নিজের শোবার ঘরেই ছিলেন। তিনি খুনাক্ষরে বুঝতে পারলেন না যে এই ভিলারে অফিস ঘরে আজ তারই জীবনের শেষ নিঃশ্বাসের ওপর ভিত্তি করে একটি বৈবাহিক সম্পর্কের শেষ পরিণতি লেখা হচ্ছে। সামাইরাকে মোটেও বিচলিত দেখাচ্ছে না, একদম শান্তভাবে বসে আছে। তার চোখে মুখে কোনো লুকানো হাহাকার কিংবা নাটকীয়তা নেই। সে অত্যন্ত ধীর হস্তে টেবিলের ওপর রাখা দামি কলমটা তুলে নিল। আইনি কাগজের পাতায় খোদাই করা প্রতিটি শর্ত সে অতি সন্তর্পণে নিজের চোখে আরেকবার দেখে নিল। কাগজে লেখা আছে, এই বৈবাহিক চুক্তি ও আইনি সম্পর্কটি সুফিয়া রহমানের জীবনকাল পর্যন্তই বৈধ বলিয়া গণ্য হইবে। সুফিয়া রহমানের মৃত্যুর ঠিক পরবর্তী দিন হইতে এই বিবাহ বাতিল হইবে এবং সামাইরা বিনতে হক শেহজাদ রহমানের সাথে সমস্ত বন্ধন ও সন্তান সহ আইনি অধিকার হইতে সম্পূর্ণ মুক্ত বলিয়া গণ্য হইবেন। সামাইরা এক মুহূর্ত ইতস্তত করল না। হাসি মুখে অত্যন্ত নিখুঁত এক টানে কাগজের নিচে একটি স্বাক্ষর বসিয়ে দিল। সই করার পর কলমটা টেবিলের ওপর নামিয়ে রাখতে তার বুক চিরে এক দীর্ঘ অবরুদ্ধ স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। অবশেষে এবার সামাইরা তার সম্মুখে বসা পুরুষটির দিকে তাকালো। শেহজাদ এতক্ষণ এক দৃষ্টিতে সামাইরা সই করার ভঙ্গিটা দেখছিল। তার চোখের মনে দুটো কেমন আদিগন্ত শূন্যতায় ছেয়ে আছে আজ। সে যে এক টুকরো কাগজের সামনে আজ বড্ড অসহায়। শেহজাদ কোনো কথা না বলে কলমটা তুলে নিল। তার বলিষ্ঠ হাতটা সামান্য কাঁপল। তবুও সে খুব দ্রুত একটানে নিজের সইটা বসিয়ে দিল। সই শেষ হতেই সে কলমটা টেবিলের ওপর সশব্দে ছুঁড়ে মারল। সেই শব্দে গোটা ঘর যেন মৃদু কেঁপে উঠল। মিস্টার আসাফ ফাইলটা গুছিয়ে নিয়ে অত্যন্ত নিচু স্বরে বললেন, আইনি কাজ সম্পন্ন হয়েছে, আমি তাহলে আসছি। আইনজীবী চলে যাওয়ার পরও সামাইরা সোফা ছেড়ে উঠল না। সে নিস্পৃহ চোখে কাগজগুলো নিজের ব্যাগে পুরে নিল। এক কপি রেখে দিল শেহজাদের জন্য। শেহজাদ সোফায় হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে বসে রইল। তার এই নীরবতা সামাইরাকে এক অদ্ভুত জয়ী সত্তার স্বাদ দিল। সে মুচকি হেসে নিজের শোবার ঘরের দিকে পা বাড়ালো। স্কাইলাইন ভিলাতে সামাইরার অনুরোধে আজ পোলাও কোরমার আয়োজন করা হয়েছে। ওর নাকি ভীষণ খেতে ইচ্ছা করেছে। শেহজাদ মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করল না, বরং দ্রুত গিয়ে তার গাড়ির ড্রাইভিং সিটে বসলো। গাড়ি চালাতে চালাতে প্রতিনিয়ত বদলে যাচ্ছিল ওর মুখের হাবভাব। একবার সে বাম হাত দিয়ে নিজের গলার দামি সিল্কের টাইটা এক হ্যাঁচকায় টেনে খুলে ছুঁড়ে মারল পেছনের সিটে। কিছুক্ষণ পর আবার শার্টের কলারের বোতামগুলো সজোরে ছিঁড়ে ফেলল সে। চোয়ালের হাড়গুলো শক্ত হয়ে চামড়া ফেটে যাওয়ার উপক্রম হলো। সিগারেটের ছ্যাঁকাও আজ তার মনের ভেতরের দহনকে শান্ত করতে পারবে না। সামাইরা তার চোখের সামনে হাসি মুখে নিজের মুক্তির কাগজে সই করেছে। সে একটুও কাঁদেনি, একটুও দ্বিধা করেনি, বরং সই করার পর তার বুকের ওই স্বস্তির নিঃশ্বাসটা শেহজাদের চোখে পড়েছে। এত কিছুর পরেও সে সামাইরাকে ঘৃণা করতে পারছে না। এর চেয়ে বড় নরক যন্ত্রণা আর কি বা হতে পারে। শেহজাদ সামাইরার সামনে নিজের সন্তানকে বাঁচানোর জন্য মাথা নত করেছে, কিন্তু তার ভেতরে সে ভয়ঙ্কর খ্যাপাটে সত্তাটা আজ ঢাকার রাজপথে এসে এক প্রলয়ঙ্কারী রূপ ধারণ করলো। সে তার ডান কানের এয়ারপোর্টটা অন করে সরাসরি কল লাগালো তার পার্সোনাল সিকিউরিটি হেড লিমনের নাম্বারে। ওপাশ থেকে কল রিসিভ হতে শেহজাদ হিসিস করে উঠল, জোন 0 রেডি করো। ঢাকার ওই ব্ল্যাক সিন্ডিকেটের মাদারচোদ গুলো গতরাতে স্কাইল্যান্ড ভিলার সিকিউরিটি গ্রিড লিক করা দুঃসাহস দেখিয়েছে। ওদের আজ আমি নিজের হাতে ছিঁড়ে টুকরো করব। আই এম অন মাই ওয়ে। ওপাশ থেকে লিমন অত্যন্ত ভীত গলায় উত্তর দিল, সব রেডি আছে কিং। আরসালানের মেইন লোকটাকে আমরা তুলে এনেছি, ও এখানেই আছে।
আমরা ম্যানেজ করে নিতে পারবো। আপনি কেন হাত নোংরা করবেন কিং? শাট দ্য ফাক আপ। যেটা বলেছি সেটা করো। লিমন আর কথা বাড়ালো না, নিচু স্বরে বলল, অফকোর্স কিং। শেহজাদ ওরফে কিং এর মাফিয়া সাম্রাজ্যের একচ্ছত্র কাজের ধরনটা কোনো সস্তা অপরাধের ডেরা নয়। সে কোনো মাদক ব্যবসা, অস্ত্র চোরাচালান কিংবা ফুটপাতের সস্তা চাঁদাবাজি করে এই সাম্রাজ্য গড়ে তোলেনি। যথেষ্ট পরিশ্রম করেছে। এত অল্প সময়ে অবিশ্বাস্য বিপুল অর্থের পাহাড় গড়ার পেছনে ছিল আন্ডারওয়ার্ল্ডের এক অত্যন্ত হাই প্রোফাইল এবং কৌশলগত শ্যাডো ইকোনমি। কিং এর নেটওয়ার্ক মূলত নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক টেকনোলজি স্মাগলিং, গ্লোবাল কাউন্টার ইন্টেলিজেন্স, সুইস ব্যাংকের ব্ল্যাক মানি ট্র্যাকিং এবং ক্রস বর্ডার হাই ভ্যালু অ্যাসেট প্রোটেকশন। সার্বভৌম কোনো রাষ্ট্রের ডিফেন্স গ্রিডের গোপন চিপস কিংবা কোনো মাল্টিন্যাশনাল বিলিয়নিয়রের সিক্রেট ডেটা সিকিউরিটি, সবকিছুর অদৃশ্য চাবি থাকে কিং এর হাতে। দেশের বড় বড় ভিআইপি এবং আন্তর্জাতিক লর্ডরা যখন কোনো আইনি জটিলতায় ফেঁসে যায়, শত্রুর ফাঁদে পড়ে নিজেদের অস্তিত্ব হারানোর ঝুঁকিতে থাকে, তখন তারা কোটি কোটি ডলারের বিনিময়ে স্মরণ করে কিংকে। তবে এই অন্ধকার জগতের একটা অত্যন্ত কঠোর নীতি আছে যা কিং নিজে তৈরি করেছে। অযথা কোনো নিরপরাধ অথবা সাধারণ বেসামরিক মানুষের গায়ে একটা ফুলের টোকাও লাগানো যাবে না। কিং এর পুরো গ্যাং কোনোদিন কোনো সাধারণ মানুষের ক্ষতি করেনি, কোনো নিরীহ প্রাণ কেড়ে নেয়নি। তারা কেবল তখনই আঘাত করে যখন কেউ তাদের কোড ব্রেক করে বা কিং এর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার চেষ্টা করে। বিগত প্রায় 3 মাস ধরে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক পুরনো রাইভাল গ্রুপ দ্য ব্ল্যাক সিন্ডিকেটের প্রধান আরসালানের সাথে শেহজাদের এক তীব্র বিরোধিতা চলছিল। আরসালান চেয়েছিল কিং এর এই গ্লোবাল টেক স্মাগলিং এর রুটটা দখল করতে, কিন্তু কিং এর কড়া নজরদারির কারণে সে প্রতিবার ব্যর্থ হয়েছে। শেষ অবধি আরসালান চরম সীমা লঙ্ঘন করে বসে। গতকাল রাতে আরসালানের একটা স্পেশাল ব্ল্যাক অপস টিম স্কাইলান ভিলার আউটার থার্মাল পেরিমিটার ম্যাপ করার চেষ্টা করে। তারা ভিলার পেছনে সিকিউরিটি গ্রিড হ্যাক করে ভেতরে একটা স্থানীয় ট্র্যাকিং ডিভাইস ও আরসালানের সিগনেচার মেটাল কয়েন পুশ করেছিল। তাদের এই চেষ্টা শেহজাদের কাছে ছিল এক ভয়ঙ্কর থ্রেডের মতো। যে স্কাইলান ভিলার অন্ধরে তার অসুস্থ মা রয়েছে, প্রেগনেন্ট স্ত্রী রয়েছে, সেই ভিলার দেওয়ালে শত্রুর হাতে ছোঁয়া লেগেছে। এই বিষয়টি শেহজাদের ভেতরের আদিম হিংস্রতাকে 1000 গুণ বাড়িয়ে দিল। কিং নিজের হাতে কাউকে মারেনি এতদিন। তার একটা ইশারায় গ্যাংয়ের লোকেরা অপরাধীর নাম পৃথিবীর বুক থেকে মুছে দেয়। সে রহমান টাওয়ারে বসে থেকে হুইস্কির গ্লাসে চুমুক দিয়ে শুধুমাত্র নির্দেশ দিতে অভ্যস্ত, কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সামারার সামনে বসে পেপার সাইন করার পর শেহজাদ মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে। তার বুকের ভেতরের ক্ষোভ আর ভালোবাসার হাহাকার এতটাই তীব্র আকার ধারণ করেছে যে এই নরক যন্ত্রণা লাঘব করতে আজ সে নিজের হাতে রক্ত ঝরাতে চলেছে। সেই পরিত্যক্ত গুদাম ঘরের নিচে অবস্থিত জোন 0-তে শেহজাদ প্রবেশ করল। আজ লোহার চেয়ারটার ওপর হাত পা শক্ত করে বাঁধা অবস্থায় বসে আছে আরসালানের মেন রাইট হ্যান্ড এবং শার্প শুটার জামিল। কিং ঘরে ঢোকার সাথে সাথেই তার শার্টের হাতা দুটো কনুই পর্যন্ত গুটিয়ে নিল। গ্যাংয়ের সকলে কিং এর এই রূপ দেখে ভয়ে এক পা পিছিয়ে গেল। তারা কোনোদিন তাদের কিংকে এত হিংস্র লুকে দেখেনি। শেহজাদ আজ কোনো চেয়ার টেনে বসলো না, কোনো সিগারেট ধরালো না। সে সোজা এগিয়ে গেল জামিলের সামনে। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই শেহজাদের এক লাথি আছড়ে পড়ল জামিলের বুকে। লোহার চেয়ার সহ জামিল মেঝের ওপর ছিটকে পড়ল। যন্ত্রণায় বিকট এক চিৎকার দিয়ে উঠল। শেহজাদ নিজে নিচু হয়ে জামিলের চুলগুলো নিজের মুঠোয় খপ করে চেপে ধরে তাকে টেনে সোজা করল। তার গলার স্বর তখন অচেনা শোনাচ্ছে। তোর বসের এত বড় সাহস কিভাবে হলো রে? তোরা ভেবেছিস তোরা আমার স্কাইলাইন ভিলার সিকিউরিটি প্যারিমিটারে পা দিবি? আমার পার্সোনাল ওয়ালে এসে হিট করবি? জামিল রক্তমাখা মুখে কোনো মতে থুতু গিলল, সামান্য হাসার চেষ্টা করলো। কিং নিজের মাথার চুলে এলোমেলো ভাবে হাত বুলিয়ে বলল, এই তুই হাসছিস কেন? তুই হাসোস কেন? আরো বেশ কিছু লাথি ঘিরে পড়ল জামিলের মুখে। আমাকে আরসালানের নেটওয়ার্কের পাসওয়ার্ড দে জামিল।
নয়তো তোকে জানে মেরে ফেলবো। জামিল অস্ফুট স্বরে বলল, আমাকে মারলেও আমি আরসালান ভাইয়ের নেটওয়ার্কের পাসওয়ার্ড বলবো না। কথাটা শেষ করার সুযোগ পেল না জামিল। শেহজাদ টেবিলের ওপর থেকে একটা ভারী লোহার রড তুলে নিয়ে সরাসরি আঘাত করলো জামিলের ডান পায়ের হাঁটুতে। হাড় ভাঙার এক বীভৎস শব্দ জোন জিরোর কংক্রিটের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হলো। জামিল তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে আর্তনাদ করে উঠল, আমার পরিবারের ক্ষতি করতে চাস তোরা? হ্যাঁ, আমার পরিবারের। শেহজাদ লোহার রডটা দিয়ে জামিলের বুকে একের পর এক আঘাত করতে করতে পৈশাচিক চিৎকারে গর্জে উঠল, ভেবেছিস তোরা আমার সেই বাড়িকে টার্গেট করবি যেখানে আমার মা আর আমার স্ত্রী নিশ্চিন্তে ঘুমায়? তোদের পুরো ব্ল্যাক সিন্ডিকেট আমি এই ঢাকার মাটি থেকে উপড়ে ফেলবো। শেহজাদ আজ সম্পূর্ণরূপে অনিয়ন্ত্রিত। সামারার দেওয়া শর্তের সমস্ত কষ্ট, নিজের ভালোবাসার নিঃস্বতা সে আজ উগরে দিচ্ছিল এই অপরাধীর শরীরের ওপর। জোন জিরোর হলুদ আর সাদা বাতির নিচে শেহজাদের এই দানবীয় রূপ দেখে আন্ডারওয়ার্ল্ডের বাকি সদস্যরাও ভয়ে কাঁপতে লাগলো। জামিল এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে শেহজাদ রডটা মেঝেতে ছুঁড়ে মারল। তার পরিধেয় সাদা শার্টে তখন অপরাধীর রক্তের ছিটে ফোঁটা লেগে গেছে। সে লিমনের দিকে তাকিয়ে হাড় হিম করা গলায় বলল, আরসালানের হেডকোয়ার্টার আজ রাতের মধ্যে ক্রাশ কর লিমন। ও যেন কাল সকালে সূর্য এই ঢাকায় বসে দেখতে না পারে। দিস ইজ আমার ফাইনাল অর্ডার। লিমনের বুকটা দুরু দুরু করে কেঁপে উঠল। সে এত বছর ধরে কিং এর সাথে আছে, কিন্তু নিজের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা এমন এক লুকে সে তার বসেরকে কখনো দেখেনি। লিমন কিছুটা দ্বিধা নিয়ে এক ধাপ এগিয়ে এলো, বুকে সাহস জুগিয়ে নিচু স্বরে বলল, কিন্তু কিং, আরসালানের মূল ডেরায় যদি আমরা এভাবে ওপেন অ্যাটাক করি তবে আন্ডারওয়ার্ল্ডের পুরো চেইনে একটা বড়সড় ঝামেলা বেঁধে যাবে। আরসালানের সাথে সিন্ডিকেটের আরো 2-3 জন বড় মাফিয়া লর্ডের স্ট্রং পার্টনারশিপ আছে। আমরা ওদের চেইনে হাত দিলে তারা সবাই আমাদের বিরুদ্ধে একজোট হয়ে খেপে যাবে। লিমন এক মুহূর্ত থামল। কিং এর মুখের কোনো পরিবর্তন না দেখে সে নিজের গলার স্বর আরো কিছুটা নামিয়ে এনে অত্যন্ত লজিক্যাল পয়েন্ট তুলল, কিং, আপনি অনেক সাবধানে নিজের পরিচয় আড়াল করে রেখেছেন। বাইরের দুনিয়া, মিডিয়া, সরকার সবাই আপনাকে চেনে রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একচ্ছত্র মালিক হিসেবে। দেশের প্রথম সারির বিজনেস টাইকুন আপনি। এই যুদ্ধের তীব্রতা যদি বাড়ে তবে কোনো না কোনো লুপ হোল দিয়ে আপনার এই কিং পরিচয় জনসম্মুখে ফাঁস হয়ে যাওয়ার একটা বিশাল চান্স থাকবে। লিমনের এই অত্যন্ত যৌক্তিক এবং দূরদর্শী আশঙ্কার বিপরীত কিং বিন্দুমাত্র বিচলিত হলো না। তার চোখে মুখে ফুটে উঠল এক চরম ড্যাম কেয়ার ভাব, এক পৈশাচিক ঔদাসীন্য। আই ডোন্ট ফাকিং কেয়ার, আই ডোন্ট কেয়ার আমার এই বিজনেস টাইকুনের মুখোশ থাকলো নাকি খসে পড়লো। এই আন্ডারওয়ার্ল্ডের চেইন, মিত্রতা আর মাফিয়া লর্ডদের আমি জোতার তলায় রাখি। শেহজাদ লিমনের কলারটা এক ঝটকায় মুঠোর মধ্যে চেপে ধরল, বলল, ওই ভিলার ভেতরে আমার পরিবার থাকে, আমার অসুস্থ মা থাকে, আমার স্ত্রী থাকে। আর অনাগত সন্তানের কথা বলার আগে থেমে গেল কিং। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার জীবনের সবচেয়ে দামি মানুষগুলো থাকে। আর ওই আরসালানের কুত্তা আমার ঘরের প্যারিমিটারে ঢুকে সিকিউরিটি গ্রিড লিক করার দুঃসাহস দেখায়। গত রাতে ওরা জাস্ট ডিভাইস পুশ করেছে, কিন্তু কাল যদি ওরা দেওয়াল টপকে সোজা ঘরের ভেতরে ঢুকে যেত, আমার ফ্যামিলির কোনো বড় ক্ষতি করে বসতো, তখন এই আন্ডারওয়ার্ল্ডের চেইন এসে আমার শান্তি ফিরিয়ে দিত, নাকি এই 100 কোটি টাকার বিজনেস সাম্রাজ্য আমার ঘরের লোকেদের নিরাপত্তা দিত? শেহজাদ লিমনকে এক ধাক্কায় সরিয়ে দিল, মরণঘাতী সুরে বলল, আমার পরিবারের ওপর সামান্য আশ আসার আগে আমি সবকিছু ছাড়খাড় করে দিব। দ্যাটস অল। শেহজাদ আর এক সেকেন্ডও জোন জিরোর সেই নরক কুণ্ডে দাঁড়ালো না। সে সশব্দে আওয়াজ তুলে সর্পিল সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে লাগলো। জোন জিরো সে রক্তাক্ত অধ্যায় সাময়িক স্থগিত রেখে শেহজাদ যখন স্কাইল্যান্ড ভিলায় ফিরে এলো তখন বেলার অন্তিমকাল চলছে। সে সোজা কমন ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে দিল। বরফ শীতল জল তার মাথা বেয়ে নেমে যাচ্ছিল। তার বন্ধ চোখের সামনে তখনও ভাসছিল জোন জিরোর সেই কংক্রিটের রক্তাক্ত মেঝে, জামিলের ভাঙা হাঁটু আর নিজের সাথে লেগে থাকা সামান্য রক্তের ছোপ। কিন্তু সেই সব বীভৎসতাকে ছাপিয়েও
তার মগজে বারবার হাতুড়ি পিটছিল ডাইনিং টেবিলে বসা সামাইরার ওই শান্ত তৃপ্ত মুখখানা। চুক্তিপত্রে সই করার পর তার বুক থেকে বেরিয়ে আসা ওই স্বস্তির নিঃশ্বাসটা শেহজাদের ভেতরের পুরুষালী সত্তাকে প্রতিনিয়ত উপহাস করছে। শাওয়ার শেষ করে সে একটা কুচকুচে কালো ক্যাজুয়াল শার্ট আর ট্রাউজার পরে বাইরে এলো। ভেজা চুলগুলো ব্যাক ব্রাশ করা, শার্টের ওপরের দুটো বোতাম খোলাই রইল। আয়নায় নিজের দিকে তাকিয়ে সে এক মুহূর্ত থমকালো। তার চোখের নিচের কালচে দাগ, এই দাগগুলো যেন স্পষ্ট বলছে বিগত কয়েকটা রাত সে এক ফোঁটাও ঘুমায়নি। তার মনে নেই বিন্দুমাত্র শান্তি। নিজের কিং পরিচয় ঝেড়ে ফেলে বেডরুমের দরজার সামনে এসে শেহজাদ থমকে দাঁড়ালো। দরজাটা সামান্য ফাঁক হয়েছিল। ভেতর থেকে হালকা বাতাস ভেসে আসছে, আর সেই বাতাসের সাথে ভেসে আসছিল সামারার প্রিয় পারফিউমের সুবাস। এই সুবাসটা শেহজাদের বড্ড চেনা, বড্ড প্রিয়, আবার একই সাথে বড্ড যন্ত্রণাদায়ক। সামাইরা তখন বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসেছিল। দুপুরে সে ভারী পোলাও কোরমা খাওয়ার পর থেকে তার শরীরটা কেমন যেন অদ্ভুত আচরণ করছে। মাত্র গতকালই সে জানতে পেরেছে সে মা হতে চলেছে। এই খবরটা তার জীবনের সমস্ত সমীকরণ কেমন ওলটপালট করে দিয়েছে। একদিকে বোধহয় মুক্তির আনন্দ, অন্যদিকে নিজের ভেতরে গড়ে ওঠা এক নতুন প্রাণের অস্তিত্ব। সব মিলিয়ে সে মানসিকভাবে মারাত্মক ক্লান্ত, আবার উত্তেজিত। হঠাৎ করে তার বুকের ভেতরটা কেমন যেন উথাল পাথাল করে উঠল। তীব্র এক বমি ভাব দলা পাকিয়ে ঠেকলো গলায়। সামারা নিজের মুখটা চেপে ধরে দ্রুত বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে দৌড় দিল। বেসিনটা আঁকড়ে ধরে সে কয়েকবার শুকনো বমি করলো। শরীরটা একদম ছেড়ে দিয়েছে তার, মাথাটা ঝিমঝিম করছে। চোখ দুটো পিটপিট করে যখন সে সোজা হওয়ার চেষ্টা করলো, ঠিক তখনই বিশালাকার আয়নায় নিজের পেছনের প্রতিবিম্ব দেখে সে স্তব্ধ হয়ে গেল। শেহজাদ! সে কখন ওয়াশরুমের দরজায় এসে দাঁড়িয়েছে সামারা টেরও পায়নি। শেহজাদের চোখ দুটোতে এখন এক অদ্ভুত অতলান্ত ব্যাকুলতা। সে কোনো কথা না বলে ধীর পায়ে সামারার একদম পেছনে এসে দাঁড়ালো। তার একটা বলিষ্ঠ হাত আলতো করে সামারার কপালে এসে ঠেকলো, আর অন্য হাতটা পরম মমতায় সামারার পিঠে বৃত্তাকারে বুলাতে লাগলো। শেহজাদের এই আকস্মিক ছোঁয়া সামারার সারা শরীরে এক তীব্র বিদ্যুৎ চমকের মতো খেলে গেল। সে এক ঝটকায় নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, দুর্বল গলায় বলল, ছাড়ুন আমাকে, খবরদার আমাকে ধরবেন না। আমাকে ধরার সাহস কি করে হলো আপনার? আমাদের মধ্যে কি নিয়ে আইনি চুক্তি হয়েছে ভুলে গেছেন? শেহজাদ তার এই অবাধ্যতাকে বিন্দুমাত্র পাত্তা দিল না। সে সামাইরাকে আরো শক্ত করে নিজের বাহুবন্ধনে জড়িয়ে নিল। তার গলার স্বর বড্ড ভারী শোনালো। এক টুকরো কাগজের জন্য আমার দায়িত্ব কেড়ে নিও না, প্লিজ ডোন্ট ডু দিস। শান্ত হও, চোখে মুখে পানি ঝাপটা দাও, ভালো লাগবে। সামাইরা ভ্রু কুঁচকে বসে রইল। শেহজাদ নিজেই বেসিনের ট্যাপটা অন করে ঠান্ডা পানি নিজের হাতে নিয়ে সামাইরার ফর্সা ফ্যাকাশে মুখে আলতো করে ছিটিয়ে দিতে লাগলো। সামাইরা বাধা দেওয়ার চেষ্টা করলো বটে, কিন্তু শেহজাদের তার এই জেদকে তোয়াক্কা করলো না। শেহজাদের একরোখা যত্নের সামনে সামাইরার শরীরের সমস্ত শক্তি যেন এক নিমেষে কর্পূরের মতো উড়ে গেল। সে বাধ্য হয়ে শেহজাদের চওড়া বুকে নিজের ক্লান্ত শরীর এলিয়ে দিল। শেহজাদ আলতো করে সামাইরাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। বিছানায় তাকে শুয়ে দিয়ে সে নিজে খাটের একপাশে বসলো। সাইড টেবিল থেকে পানির গ্লাসটা তুলে সামাইরার ঠোঁটের কাছে ধরলো সে। একটু পানি খাও, শরীরটা হাইড্রেটেড থাকবে। সামাইরা মুখ ফিরিয়ে নিয়ে বলল, আপনি যান এখান থেকে। শেহজাদ গ্লাসটা টেবিলে সশব্দে নামিয়ে রাখলো। তার চোয়ালের হাড় শক্ত হয়ে উঠল। সে সামাইরার দুই কাঁধ নিজের শক্ত মুঠোর মধ্যে চেপে ধরে তাকে নিজের দিকে ঘোরালো। তার চোখের সে শান্ত ভাবটা এক পলকে মিলিয়ে গিয়ে সেখানে এক চিলতে হিংস্র অভিমান উকি দিল। কেন তো অবাধ্যতা সামাইরা? আমার ওপর রাগ আছে, ক্ষোভ আছে, সব মানলাম, কিন্তু তা আমার ওপর উগরে দাও। কিন্তু নিজের শরীরের সাথে এই হেলাফেলা কেন? কি প্রমাণ করতে চাইছো তুমি? ভুলে যেও না আমি তোমার সব খবর রাখি। সামাইরা শেহজাদের চোখের দিকে তাকালো। তিক্ত হাসি হেসে বলল, তাই নাকি? খবর রাখেন? তা তো রাখবেনই। এই স্কাইল্যান্ড ভিলার প্রতিটা কোনায় তো আপনার সিসিটিভি আর স্পাই ক্যামেরা বসানো। আমি কখন শ্বাস নিচ্ছি, কখন ফেলছি, সবই তো আপনার নখদর্পণে। কিন্তু আপনার এই সস্তা কেয়ারিং আমার বড্ড ভণ্ডামি মনে হয়।
ভণ্ডামি শব্দটা শেহজাদের বুকে তপ্ত সীসার মতো লাগলো। সে সামাইরার কাঁধের ওপর নিজের গ্রিপটা আরো কিছুটা শক্ত করলো, কিন্তু পরক্ষণে সামাইরার মুখমণ্ডলের ফ্যাকাশে ভাব দেখে সে নিজের হাতটা আলগা করে নিল। সে এক দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে বসলো। তুমি আমাকে ভুল বুঝলে, আমার কিচ্ছু করার নেই। আই ডোন্ট গিভ এ ফাক। তবে এ বাড়িতে যতদিন আছো, আমার চোখের সামনে যতদিন আছো, তোমাকে নিজের যত্ন নিতেই হবে, আমার কথা শুনতেই হবে। সামাইরা উঠে বসলো, শেহজাদের মুখোমুখি হয়ে বসলো। দুজনের মাঝখানের দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চির। এখন এই মেয়েকে অধিকার দেখানোর মানে কি বলবেন? আপনি কি চান আমি আপনার এই ঘরোয়া মায়া আটকে যাই, সংসারের মায়া আটকে যাই, নাকি আপনার পুরুষালী ইগো সহ্য করতে পারছে না যে একটা মেয়ে আপনার কোটি টাকার সাম্রাজ্যকে লাথি মেরে চলে যেতে চাইছে? সামাইরার প্রতিটা কথা শেহজাদের মনের ভেতরের ক্ষতগুলোকে কাচের টুকরোর মতো কুচি কুচি করে কাটছিল। সে জানে এই মেয়েটি তার নিজের রক্তকে নিজের পেটে ধারণ করেও তাকে ছেড়ে যাওয়ার স্বপ্ন দেখছে। এই সত্যটা শেহজাদকে ভেতরে ভেতরে কতটা পাগল করে তুলছে তা সে মুখে প্রকাশ করতে পারছে না। সে শুধু দাঁতে দাঁত চেপে নিজের ক্ষোভ নিয়ন্ত্রণ করলো। তুমি চলে যেতে চেয়েছ, আমি রাজি হয়েছি। আমি কি তোমাকে আটকেছি? সই তো করে দিয়েছি, কিন্তু সামাইরা, আমার সন্তান ভূমিষ্ঠ হবার আগে কোনো অঘটন ঘটালে তো আমি বরদাস্ত করব না। শেহজাদ উঠে দাঁড়ালো। সে ঘরের জানালার দিকে এগিয়ে গেল। ভারী পর্দাগুলো টেনে দিতে দিতে সে চারপাশের প্যারিমিটারটা আরেকবার পরখ করে নিল। আরসালানের লোকরা কাল রাতে এখানে এসেছিল, এই চিন্তাটা মনে আসতেই তার মেরুদণ্ড বেয়ে এক শীতল স্রোত বয়ে গেল। সে জানালার লকটা শক্ত করে আটকে দিয়ে আবার সামাইরার দিকে ফিরল। আজ থেকে এই ঘরের জানালা কখনো খোলা থাকবে না, আর তুমি ভুলেও ভিলার বাহিরে যাবে না। দিস ইজ মাই অর্ডার। সামাইরা বিছানা থেকে নেমে শেহজাদের সামনে এসে দাঁড়ালো। তার চোখে তখন চরম বিস্ময় আর রাগ। অর্ডার? আপনি আমাকে এখনো বন্দি করে রাখতে চান? পৃথিবীর মিষ্টি বাতাসটুকু আমি গায়ে লাগাতে পারবো না? আপনার এই সাইকোপ্যাথিক স্বভাবের জন্যই আমি আপনাকে ঘৃণা করি। আপনি একটা জানোয়ার, সেটা জানেন তো? কথা বলতে বলতে বিছানা ছেড়ে দাঁড়িয়ে গেল সামাইরা। শেহজাদের ঠোঁটের কোণে বিষাদগ্রস্ত হাসি ফুটে উঠল। সে ধীর পায়ে সামাইরার দিকে এগিয়ে গেল। সামাইরা পিছিয়ে যেতে চাইল, কিন্তু দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল তার। শেহজাদ দুই হাত দেয়ালের উপর রেখে সামাইরাকে আবার অবরুদ্ধ করলো। তার শরীরের উত্তাপ সামাইরা স্পষ্ট অনুভব করতে পারছিল। শেহজাদ নিচু হয়ে সামাইরার কানের কাছে নিজের ঠোঁট নিয়ে গেল। তার তপ্ত নিঃশ্বাস সামাইরার ঘাড়ের চামড়ায় এক অদ্ভুত শিহরণ জাগালো। হ্যাঁ, আমি জানোয়ার সামাইরা, আমি এক ভয়ঙ্কর জানোয়ার। আর এই জানোয়ারটা নিজের খাঁচার ভেতরের পাখিকে কিভাবে আগলে রাখতে হয় তা খুব ভালো করে জানে। আমি চাইলে তোমাকেও খাঁচায় রেখে দিতে পারতাম, কিন্তু... শেহজাদ থেমে গেল। পুনরায় হেসে বলল, তুমি আমাকে যত খুশি ঘৃণা করতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমায় ঘৃণা করতে গিয়ে আমাদের সন্তানের ক্ষতি করার চিন্তাও করো না, জানে মেরে ফেলবো। সে তার ডান হাতটি আলতো করে সামাইরার গালের উপর রাখলো। আঙুল দিয়ে সামাইরার ঠোঁটের কোণ ঘেঁষে মৃদু চাপ দিল। সামাইরার চোখ দুটো বন্ধ করে নিল। শেহজাদ এবার ফিসফিস করে বলল, আমার চেয়ে বেশি দুনিয়া দেখনি সামাইরা। বাইরের পৃথিবীটা বড্ড নোংরা, সেখানে কিছু শকুন ঘুরে বেড়াচ্ছে। আমি বেঁচে থাকতে সেই শকুনের ছায়া তোমাদের উপর পড়তে দেব না। শেহজাদ সামাইরার কপাল থেকে কয়েকটা অবাধ্য চুল আলতো করে সরিয়ে দিল। তার চোখ দুটো তখন সামাইরার পেটের ওপর গিয়ে থমকে দাঁড়ালো। শেহজাদের তীব্র ইচ্ছা করছিল নিজের হাতটা ওখানে রেখে তার সন্তানের স্পন্দন অনুভব করতে, কিন্তু পরিস্থিতির জটিলতার কারণে তা পারল না। যাও, রেস্ট নাও। শেহজাদ ধীর পায়ে সামাইরাকে ছেড়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খোলার আগে সে পেছন না ফিরেই বলল, রাতে স্যুপ খাবে? সামাইরা চোখ পাকিয়ে তাকিয়ে রইল। শেহজাদ মুচকি হাসল। নীরবতার প্রত্যুত্তরে সেও নীরব রইল। ঘর থেকে বেরিয়ে দরজাটা টেনে দিল। সামাইরার বুকটা তখন দুরু দুরু করে কাঁপছে। সে নিজের পেটের ওপর হাত রেখে বিছানায় শরীর এলিয়ে দিল। ধানমন্ডির সেই নিরিবিলি গলির ভেতরের হাই প্রোফাইল সাইকিয়াট্রিক ক্লিনিকটাতে তখনও একটা মৃদু আলো জ্বলছিল। ডাক্তার নাফিস আহমেদ তার চেম্বারে বসে একদৃষ্টে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন। ঠিক তখনই কোনো রকম নক বা অনুমতি ছাড়াই চেম্বারের ভারী মেহগনি কাঠের দরজাটা
এক তীব্র ঝটকায় খুলে গেল। ডাক্তার নাফিস চমকে সোজা হয়ে তাকালেন। দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে তার হাতের দামি কলমটা হাত থেকে ফসকে টেবিলের উপর পড়ে গেল। শেহজাদ! ডাক্তার নাফিসের গলা দিয়ে বিস্ময়ের ঘোর জড়ানো স্বর বের হলো। শেহজাদ কোনো কথা না বলে ধীর পায়ে চেম্বারের ভেতরে এগিয়ে এলো। তার হাঁটার মধ্যে এক ধরনের অবশ ভাব। সে ডক্টরের সামনে এসে টেবিলের ওপর নিজের দুই হাত সজোরে চেপে ধরে ডাক্তার নাফিসের দিকে ঝুঁকে দাঁড়ালো। টেবিলের কাজটা তার হাতের ভারে মৃদু কেঁপে উঠল। শান্ত গলায় বলল, আমাকে মেডিসিন দিন ডক্টর নাফিস। হাই ডোজের অ্যান্টিসাইকোটিক লিখে দিন এখনই। ওয়ান্স মোর, আই জাস্ট নিড টু বি নাম। ডাক্তার নাফিস দীর্ঘশ্বাস ফেলে নিজের চশমাটা টেবিলের ওপর রাখলেন। তিনি শেহজাদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, বসো শেহজাদ, শান্ত হও। অলমোস্ট 5 বছর পর তুমি আমার চেম্বারে পা রাখলে, আর এসে ওষুধের দাবি করছো। তোমার প্রেশার আর পালস রেট এখন নর্মাল নেই। আগে চেয়ারটায় বসো, একটু পানি খাও। আমি এখানে পানি খেতে আসিনি ডক্টর। শেহজাদ আচমকা টেবিলের ওপর সজোরে এক ঘুষি মারল। ঠাস শব্দে টেবিলের পুরো কাচের এক কোণ ফাটল ধরে গেল। তার হাতের পোড়া চামড়াটা ফেটে গিয়ে সেখান থেকে সামান্য রক্ত বেরিয়ে এলো, কিন্তু তার মুখে ব্যথার কোনো চিহ্ন দেখা গেল না। সে দাঁতে দাঁত চেপে বলল, আমি যা চেয়েছি তা দিন, প্রেসক্রিপশন লিখুন। আমি এভাবে ওষুধ লিখতে পারি না শেহজাদ, তুমি খুব ভালো করে জানো। ডাক্তার নাফিস সোজা হয়ে বসলেন। তার চোখে একাধারে পেশাদারিত্ব আর গভীর উদ্বেগ। যখন তুমি শেষবার এখানে এসেছিলে, তখন আমরা থেরাপির মাধ্যমে তোমার প্যানিক অ্যাটাক আর হাইপার প্যারানয়া নিয়ন্ত্রণে এনেছিলাম। তুমি প্রমিস করেছিলে তুমি নিজেকে কন্ট্রোল করবে। আজ হঠাৎ কি এমন হলো যে তুমি আবার সে চাইল্ডহুড ট্রমার রাজ্যে ফিরে গেছো? তোমার চোখ মুখ বলছে শৈশবের সে ভয়ঙ্কর অতীত তোমাকে আজ নতুন করে গ্রাস করেছে। চুপ করুন। শেহজাদ 2 হাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরল। তার কপাল বেয়ে ঘামের ধারা নামলো। শেহজাদ টেবিলের উপর দিয়ে প্রায় অর্ধেকটা ঝুঁকে এসে ডাক্তার নাফিসের শার্টের কলারটা নিজের 2 শক্ত মুঠোয় খপ করে চেপে ধরল। তার গলার রগগুলো ফুলে নীল হয়ে গেছে। চোয়ালের হাড়গুলো যন্ত্রণায় মটমট করছে। তার চোখ দুটো থেকে অবাধ্য অশ্রু টপটপ করে গড়িয়ে পড়ছে ডক্টরের টেবিলের উপর। এক মাফিয়ার চোখ দিয়ে আজ ঝরছে এক নিঃস্ব অবোধ শিশুর জল। ডক্টরের কলারটা আরো শক্ত করে ঝাঁকুনি দিয়ে বলল, আমি আমার ভেতরের এই জ্বলন্ত নরকটাকে নেভাতে এসেছি। ও আমাকে ঘৃণা করে। ও আমাকে জানোয়ার বলেছে। ও বলেছে আমি অবিকল আমার বাবার মতো। আই এম জাস্ট লাইক মাই ফাদার। আমার নিজের শরীরে বইতে থাকা এই রক্তকে আমার ভয় করছে। আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি আর সহ্য করতে পারছি না এই যন্ত্রণা। শেহজাদ ডক্টরের কলারটা ছেড়ে দিয়ে নিজের বুকের বাম পাশটা খামচে ধরল, যেন তার হৃৎপিণ্ডটা এখনই ছিঁড়ে বেরিয়ে আসবে। সে ডক্টরের সামনে হাঁটু গেড়ে মেঝের ভাঙা ফাইলের ওপর বসে পড়ল। তার মাথাটা ডক্টরের টেবিলের প্রান্তে ঠেকিয়ে সে ফুপিয়ে কেঁদে উঠল, জাস্ট রাইট দ্য ড্যাম প্রেসক্রিপশন। আমাকে শুধু ওষুধ দিন, এমন ওষুধ দিন যা খেলে আমার এই মগজের ভেতরে সামাইরার কণ্ঠস্বরটা বন্ধ হয়ে যাবে। ও যেন আর বলতে না পারে আমি আনলাভেবল। আমি কিচ্ছু ফিল করতে চাই না ডক্টর। কোনো কষ্ট না, কোনো স্মৃতি না, কোনো ভালোবাসার কাঙালপনা না। আই জাস্ট ওয়ান্ট টু বি আ লিভিং ডেড বডি। গিভ মি দ্য ফাকিং মেডিসিন ডক্টর, প্লিজ গিভ ইট টু মি। চেম্বারে ক্ষমতাবান পুরুষটির এই চরম অসহায় ফুপিয়ে কাদার শব্দ আর ওষুধের জন্য পৈশাচিক আকুতি দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। ডাক্তার নাফিস স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন শেহজাদের দিকে। শেহজাদ যে এক জ্যান্ত লাশে পরিণত হয়েছে। ভোরের আলোটা ভারী পর্দার ফাঁক গলে এসে পড়ল সামারার নরম গালে। সে উঠে গেল জানালার কাছে। ভারী পর্দা সরিয়ে দিতেই প্রকৃতির এক বিষণ্ণ শান্ত ভাবের দেখা মিলল। মাত্র 2 দিন আগের চেনা পৃথিবীটা আজ তার কাছে বড্ড অচেনা ঠেকছে। কেমন গোলক ধাঁধার মতো মনে হচ্ছে সবকিছু। সময় বোধহয় তার নিজস্ব গতির চেয়েও দ্রুত প্রস্থানে লিপ্ত। নিজের পেটের উপর আলতো করে হাত রাখলো সামাইরা। নতুন প্রাণের স্পন্দন অনুভব করতে চাইল। এক চিলতে ফিকে হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে। অশ্রুসিক্ত চোখে ফিসফিস করে বলল, সরি পুষ্পু, তোর অস্তিত্ব মিলিয়ে দেবার মতো কত জঘন্য কথা এই ঘৃণ্য মুখ দিয়ে উচ্চারণ করেছি। কিন্তু বিশ্বাস কর, আল্লাহ সাক্ষী, আমি নিজের জীবন দিয়ে হলেও তোকে এই দুনিয়াতে আনবো রে।
আমার সমস্ত আয়ু তোর হোক, এই দোয়াই করি সর্বক্ষণ। আমাকে ভুল বুঝিস না। একতরফা কথোপকথনের মাঝখানে ঘরের দরজায় মৃদু নখ হলো। সামাইরা নিজের এলোমেলো চুলগুলো একটা ক্লিপ দিয়ে আটকে নিয়ে বলল, ভেতরে আসুন। দরজা খুলে ভেতরে ঢুকলো গৃহকর্মী, হাতে ব্রেকফাস্টের ট্রলি। আর ঠিক পিছনে ঘরে প্রবেশ করলেন একজন মাঝবয়সী ভদ্র মহিলা, অভিজাত চেহারার অধিকারী। পরনে তার সুতি জামদানি শাড়ি, চোখে সরু ফ্রেমের চশমা, ঠোঁটের কোনো অত্যন্ত পেশাদার একচিলতে হাসি। সামাইরা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে চোখ দুটো পিটপিট করে ভদ্রমহিলার মুখের দিকে তাকালো। চেনা চেনা লাগছে বড্ড, খুব চেনা। মগজের স্মৃতির কোঠায় সামান্য হাতড়াতে সামাইরা চমকে উঠল। আরে, ইনি তো ডাক্তার ফারহানা চৌধুরী, দেশের সবচেয়ে জনপ্রিয় এবং নামী পুষ্টিবিদ। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মর্নিং শো কিংবা হেলথ টক শোতে এই মুখটা প্রায়ই দেখা যায়। গর্ভবতী মায়েদের ডায়েট আর স্বাস্থ্য নিয়ে ওনার দেওয়া পরামর্শগুলো সামাইরা নিজেও বহুবার টিভিতে শুনেছে। আর আজ পর্দার সেই চেনা মুখটা সরাসরি তার শোবার ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। ডাক্তার ফারহানা চৌধুরী এগিয়ে এসে মায়াবী গলায় বললেন, গুড মর্নিং মিসেস রহমান, কেমন আছেন? সামাইরা নিজেকে সামলে নিয়ে বিছানার একপাশে বসলো। সে একদম লক্ষ্মী মেয়েদের মতো মাথা নিচু করে বলল, জি ম্যাম, আমি ভালো আছি। আপনি বসুন প্লিজ। ডাক্তার ফারহানা চৌধুরী সোফায় বসে টেবিলের ওপর নিজের প্যাড আর ডায়েট চার্টটা রাখলেন। গৃহকর্মী ব্রেকফাস্টের ট্রলিটা সামনে এগিয়ে দিল। তাতে রয়েছে ওটস, কিছু তাজা ফলের কুচি, কুসুম গরম দুধ আর ড্রাই ফ্রুটস। ভদ্রমহিলা বলতে লাগলেন, আপনার প্রেগনেন্সির এই ফার্স্ট ট্রাইমেস্টারটা বড্ড সেন্সিটিভ মিসেস রহমান। এই সময় শরীরটা অল্পতেই খুব রিয়াক্ট করে, যেমনটা গতকাল আপনার হয়েছে। মিস্টার শেহজাদ আমাকে নিজে কল করেছিলেন। তিনি ভীষণ অরিড আপনার হেলথ নিয়ে। এই ডায়েট চার্টটা আমি স্পেশালি আপনার বডি টাইপ অনুযায়ী বানিয়েছি। প্রতিদিন সকালে ওটস আর ডিমের সাদা অংশটা মাস্ট খাবেন। কোনো রকম তেল মশলাদার বা বাইরের খাবার একদম ছোঁয়া যাবে না। ছোট মাছ, পর্যাপ্ত প্রোটিন আর ফ্রুটসগুলো নিয়ম করে খাবেন। সামাইরা অত্যন্ত বাধ্য মেয়ের মতো প্রতিটা কথা শুনল। তার চেহারা এক ফোঁটা বিরক্তি বা জেদ উকি দিল না। সে মাথা নেড়ে বলল, জি ম্যাম, আপনি যেভাবে বললেন আমি ঠিক সেভাবেই চলবো, চিন্তা করবেন না। ডাক্তার ফারহানা চৌধুরী সামাইরার এমন লক্ষ্মী আর শান্ত আচরণ দেখে অত্যন্ত প্রীত হলেন। তিনি বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়িয়ে হাসি মুখে বললেন, আপনি আসলেই অনেক ভাগ্যবতী। মিস্টার শেহজাদের মতো একজন অতি ব্যস্ত মানুষ নিজের সকল কাজ একপাশে সরিয়ে আপনার কেয়ার করছে, খেয়াল রাখছে। এমনটা সচরাচর দেখা যায় না। নিজের খেয়াল রাখবেন মিসেস রহমান। সামাইরা ডক্টরকে বিদায় জানিয়ে হাসি মুখে দরজা পর্যন্ত এগিয়ে দিল। কিন্তু দরজাটা বন্ধ হতেই তার মুখে সে কৃত্রিম মিষ্টি হাসি এক পলকে মিলিয়ে গেল। সেখানে জায়গা করে নিল এক গম্ভীর জেদ। সামাইরা ঘরের ব্রেকফাস্টে হাতও ছোঁয়ালো না। চোখে মুখে সামান্য পানির ঝাপটা দিয়ে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফ্যাকাশে মুখটা দেখল। আজ তার চোখে কোনো দ্বিধা নেই, মনে কোনো ভয় নেই। সে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল তার শাশুড়ি সুফিয়া রহমানের ঘরের দিকে। সুফিয়া রহমান তখন বিছানায় পিঠ ঠেকিয়ে আতশাহ হয়ে তসবি জপছিলেন। সকালের নরম রোদটা ওনার ঘরের মেঝেতে এসে পড়েছে। সামাইরাকে ঘরে ঢুকতে দেখে ওনার ফ্যাকাশে মুখে এক অদ্ভুত প্রশান্তির মায়ার হাসি ফুটে উঠল। আয় মা, শরীরটা কেমন আছে আজ তোর? সকালের খাবার ঠিকঠাক খেয়েছিস তো? সুফিয়া রহমানের গলার স্বর আজ বড্ড দুর্বল শোনাচ্ছে। চেহারাটাও কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। সামাইরা বিছানার পাশে এসে বসলো। সুফিয়ার সেই সামান্য কাঁপতে থাকা রগ ভেসে ওঠা হাত দুটো নিজের দুই হাতের মুঠোয় শক্ত করে জড়িয়ে ধরল। নিজের ভেতরের সবটুকু ঝড় আড়াল করে সে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল, মা, আমি কদিনের জন্য বাবার বাড়ি যেতে চাই। সেখানে গিয়ে একটু থাকতে চাই। সুফিয়া রহমান তসবি জপা বন্ধ করলেন। ওনার অভিজ্ঞ চোখ দুটো সামাইরার মুখের ওপর স্থির হলো। ওনার মনের কোণে এক চিলতে শঙ্কা উকি দিল। মেয়েটা সবাই জানতে পারলো সে মা হতে চলেছে, তাহলে কেন সে হঠাৎ এভাবে বাবার কাছে যেতে চাইছে? ওনার গলার স্বর কিছুটা উদ্বিগ্ন শোনালো। হঠাৎ বাবার বাড়ি কেন? এখানে কি তোর কোনো অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে? শরীরটা তো এখন বড্ড বায়না করবে রে মা। এই ভালো যাবে তো এই খারাপ।
দেখভাল তো করতে হবে। এখন কেন একা একা যেতে চাইছিস? সামারা ওনার চোখের দিকে তাকিয়ে নিজের বুক চিরে আসা দীর্ঘশ্বাসটা চেপে রাখলো। সে সোফিয়ার হাতের উপর আলতো করে মাথা রেখে সহজ গলায় বলল, না মা, এখানে আমার কোনো কষ্ট নেই। তাছাড়া আপনি তো আমাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন, কষ্ট কেন হবে? আসলে বাবাকে অনেক মিস করছি, মনটা খুব ছটফট করছে। অনেকদিন বাবার কাছে থাকা হয় না, এই অবস্থায় বাবার কোলে মাথা রেখে থাকলে হয়তো মনটা একটু ভালো লাগবে। সুফিয়া রহমান সামায়রার চুলে বিলি কেটে দিলেন। একজন বাবার জন্য মেয়ের এই আকুতিকে তিনি কিভাবে অমত করবেন? তিনি সামায়রার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ঠিক আছে মা, তা কতদিন থাকবি সেখানে? সুফিয়া রহমানের এই সহজ প্রশ্নের কোনো উত্তর সামায়রার কাছে ছিল না, কারণ সামায়রা আর একটা দিনও শেহজাদের খাঁচায় বন্দি থাকতে চায় না। সে শাশুড়ির প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। চোখের পলক নামিয়ে নীরবতার চাদরে জড়িয়ে নিল নিজেকে। সুফিয়া রহমান সন্দেহকে লুকিয়ে সামায়রার এই নীরবতাকে বাবার বাড়ি যাওয়ার তীব্র আকুতি বলেই ধরে নিলেন। তিনি আর অমত করলেন না। একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা যা মা, তবে নিজের খেয়াল রাখিস। মন ভালো করে আবার এই বুড়ো মায়ের কাছে চলে আসিস, কেমন? সামায়রা সুফিয়া রহমানকে জড়িয়ে ধরলেন। কি পবিত্র একজন মানুষ, ঠিক শুভ্র মেঘের মতো ফুরফুরে। নিজের ঘরে ফিরে এসে সামায়রা আয়োজন করে ব্যাগ গোছালো না। আলমারি থেকে মাত্র দুটো সাধারণ জামা একটা ছোট হাত ব্যাগে পুরে নিল। ভিলার বিশাল পড়ছে তখন শেহজাদের কোটি টাকার মার্সিডিজ গুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, তবে সামায়রা সেগুলোর দিকে এক পলক তাকালো না। সে অত্যন্ত দৃঢ় পায়ে স্কাইলান ভিলার সে বিশাল প্রধান ফটক পার হয়ে পিচঢালা পথে এসে দাঁড়ালো। চারপাশের কোলাহলের মাঝে সে হাত উঁচিয়ে একটি খালি সবুজ সিএনজি অটোরিকশাকে ডাকলো। সিএনজিটা থামতেই সে পেছনে সিটে গিয়ে বসলো এবং ড্রাইভারকে তার বাবার বাড়ির ঠিকানা দিল। ভিলার প্রধান সিকিউরিটি গার্ড ততক্ষণে শেহজাদকে ফোন করে খবর পৌঁছে দিয়েছে, স্যার, ম্যাডাম একা একটি সিএনজি নিয়ে ভিলা থেকে বের হয়ে গেছেন। আমরা কি ওনার সিএনজি আটকে ফিরিয়ে আনবো, স্যার? কয়েক সেকেন্ডের জন্য ওপাশের লাইনে শুধু শেহজাদের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। গতকাল রাত থেকে ওষুধ খেয়ে অফিসের অন্ধকার কেবিনে বসে থাকা শেহজাদের গলার স্বর বেশ স্তিমিত শোনালো। আটকানোর প্রয়োজন নেই, শেহজাদ ঠান্ডা গলায় বলল, তবে গোটা রাস্তা আমাদের কোনো লোক যেন ওকে চোখে চোখে রাখে। দূর থেকে ফলো করতে বলো, একটা আঁচড় যেন ওর গায়ে না লাগে। প্রায় 24 ঘন্টারও বেশি সময় ধরে শেহজাদ রহমান চৌধুরী তার অফিসের ব্ল্যাক আউট গ্লাসে ঘেরা কেবিনটা থেকে এক পাও বাইরে বাড়ায়নি। ডাক্তার নাফিসের দেওয়া সেই কড়া ডোজের অ্যান্টিসাইকোটিক আর সিডেটিভ ওষুধগুলো শুধু নিয়ম করে গিলেছে। এই ওষুধগুলো কেমন অদ্ভুত রে, বোধহয় জাদু জানে। মানুষের মনের ভেতরের ক্ষতগুলোকে কি সুন্দর অবশ করে দেয়। সামারার বলা প্রতিটা বিষাক্ত শব্দ শেহজাদের মগজে এখনো প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু মস্তিষ্কে চলা রাসায়নিক তীব্রতায় সে কোনো কষ্ট অনুভব করতে পারছে না। নিজেকে রোবটের ন্যায় ঠেকছে, অনুভূতিহীন। বিকেলের অন্তিম লগ্নে সে বাড়ি ফিরল। সুফিয়া রহমান ড্রয়িং রুমের বড় সোফাটায় বসে ছেলের জন্য অপেক্ষা করছিলেন। শেহজাদের পায়ের শব্দ পেতেই তিনি চোখ তুলে তাকালেন। সহসা ওনার বুকের ভেতরটা কেমন ওলটপালট হয়ে গেল। নিজের ছেলে কি চেনা দেয়, এ কি অবস্থা হয়েছে তার? এ যেন কোনো মানুষ নয়, বরং পাথরের তৈরি ভাঙা মূর্তি, হেলে দুলে হেঁটে বেড়াচ্ছে। সকালবেলা সামারার ওভাবে বাবার বাড়ি চলে যাওয়া, এখন ছেলের এই চূড়ান্ত বিধ্বস্ত রূপ দেখে সুফিয়া রহমানের দীর্ঘদিনের অভিজ্ঞ মন পরিষ্কার বুঝে নিল, এদের মাঝখানে সুতোটা নির্মমভাবে ছিঁড়ে গেছে। শেহজাদ, এদিকে আয় তো বাবা। সুফিয়া আদেশসূচক গলায় ছেলেকে ডাকলেন। শেহজাদ মায়ের ডাক শুনে ধীর পায়ে এগিয়ে এলো। সে সোফায় বসলো না। তার ভেতরের সমস্ত শক্তি যেন এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। এক অবর্ণনীয় ক্লান্তিতে মায়ের একদম পায়ের কাছে মেঝেতে লুটিয়ে পড়ল সে। মায়ের হাঁটুতে নিজের মাথাটা রেখে সে শক্ত করে ওনার পা দুটো জড়িয়ে ধরল। সুফিয়া রহমান ছেলের এই রূপ দেখে শিউরে উঠলেন। তিনি ছেলের চুলে কাঁপতে থাকা হাত দিয়ে বিলি কাটতে কাটতে অত্যন্ত আর্দ্র গলায় জিজ্ঞেস করলেন, তোরা সামারার মাঝে সব ঠিক আছে তো শেহজাদ? সামারা হঠাৎ ওভাবে সকালবেলা বাবার বাড়ি চলে গেল, আর তুই কেন নিজের এই অবস্থা করে রেখেছিস বাবা? আমার কাছে কিছু লুকাস নে শেহজাদ, আমাকে সব সত্যি করে বল।
শেহজাদ ক্ষণিককাল কোনো কথা বলল না। মায়ের হাঁটুর ওপর মুখ গুজে সে শুধু চোখ দুটো বন্ধ করে রাখলো। ওষুধের তীব্র প্রভাব চলছে তার ভেতরে। সে ঘোরে থেকে অবশেষে সে তার জীবনের এক বিরাট সত্যকে সম্পূর্ণ আড়াল করে ফেলল। মায়ের পা জড়িয়ে রুদ্ধ কণ্ঠে বলতে লাগলো, আমাদের মাঝে কোনোদিন কিছু ঠিক ছিল না মা, সব ভেঙে চূর্ণ হয়ে গেছে অনেক আগে। সুফিয়া রহমান চমকে উঠলেন। ওনার হাতটা শেহজাদের মাথায় থমকে গেল। কি বলছিস এসব? কেন ঠিক থাকবে না? বিয়ের আগে আমার একটা সম্পর্ক ছিল, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু তোমার অসুস্থতা আর মন রাখতে আমি আগের সম্পর্কের কথা তোমাকে বলতে পারিনি। তোমার পছন্দের সামাইরাকে আমি বিয়ে করেছি, কিন্তু আমি ওকে কোনো ধোকায় রাখতে চাইনি। তাই বিয়ের প্রথম রাতে এই ঘরের ভেতরে আমি সামাইরাকে আমার অতীতের সেই সম্পর্কের কথা সব সত্যি করে জানিয়ে দিয়েছিলাম। সে একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের পা দুটো আরো শক্ত করে চেপে ধরে বলল, আর সেই রাত থেকে ও আমাকে মনে প্রাণে ঘৃণা করে মা। ওর মতে আমি ওকে ধোকা দিয়েছি। ও প্রতিটা মুহূর্তে আমার ছোঁয়াকে, আমার যত্নকে ভণ্ডামি ভাবে। ও আমাকে ক্ষমা করতে পারেনি। এই সব কিছুর জন্য দায়ী আমি মা, সব দোষ আমার। শেহজাদের এই স্বীকারোক্তি শুনে সুফিয়া রহমান কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে রইলেন। ওনার অভিজ্ঞ মন এতদিনে বুঝতে পারল কেন সামাইরা এই রাজপ্রাসাদের মতো বাড়িতে থেকেও নিজেকে সবসময় একাকী করে রাখত। সুফিয়া রহমান ছেলের মাথায় পুনরায় অত্যন্ত মমতায় হাত বুলিয়ে দিতে দিতে এক দীর্ঘশ্বাস ফেললেন। ওনার গলার স্বরে গর্ব প্রকাশ পেল। তিনি গম্ভীর গলায় বললেন, আমি জানতাম শেহজাদ, আমি জানতাম যে আমার পছন্দ কোনোদিন ভুল হতে পারে না। সামাইরাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম, সেদিনই ওর ওই শান্ত চোখ দুটো দেখে আমার মনে হয়েছিল ও অত্যন্ত আত্মসম্মান সম্পন্ন একটা মেয়ে। আর আজ ওর এই আচরণে প্রমাণ করছে যে ও কতটা মর্যাদাবান। তুই ওকে বিয়ের রাতে অন্য একটা মেয়েকে ভালোবাসার কথা বলে ওর আত্মসম্মানের চরম আঘাত করেছিস। ও তোকে সহজে মেনে নেয়নি। এটাই তো ওর আসল সৌন্দর্য। মায়ের মুখে সামাইরার এই প্রশংসা শুনে শেহজাদ সুফিয়ার হাঁটুর ওপর থেকে নিজের মাথাটা তুলল। সে মায়ের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে অত্যন্ত করুণ স্বরে শুধালো, আমি কি তবে অবিকল আমার বাবার মতো হয়ে গেলাম? আমি ওকে একটা মেয়ের জীবন বিষাক্ত করে তুললাম, নষ্ট করলাম? আমি কি বাবার মতোই জানোয়ারে পরিণত হয়েছি মা? ছেলের এই প্রশ্ন শুনে সুফিয়ার চোখ দুটো সজল হয়ে উঠল। তিনি পরম মমতায় শেহজাদের দুই গাল নিচে দুই হাত দিয়ে চেপে ধরলেন। অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, না শেহজাদ, তুই কোনোদিন তোর বাবার মতো হতে পারিস না। তোর বাবা কোনোদিন নিজের ভুল বুঝতে পারেনি। সে সারা জীবন চরম অহংকার নিয়ে বেঁচেছিল। নিজের একটা ভুল ঢাকতে গিয়ে সে হাজারটা ভুলের, হাজারটা অন্যায়ের আশ্রয় নিয়েছিল। সে আমার জীবনটা শেষ করে দিয়েছিল, কিন্তু কোনোদিন অনুশোচনা করেনি। তুই তো নিজের ভুল বুঝতে পেরেছিস। তুই তোর বাবার মতো নস। তিনি শেহজাদকে এবার সান্ত্বনা দিয়ে বললেন, তুই একদম চিন্তা করিস না, সামাইরা ঠিক ফিরে আসবে। মেয়েটার মনটা একটু শান্ত হোক। ওকে দেখে কোনোভাবেই আমার মনে হয়নি যে ও মাঝপথে সম্পর্ক ছেড়ে দেওয়ার মতো কোনো মেয়ে। ও তোকে ভালোবাসে বলেই হয়তো তোর ওপর ওর রাগটা এত বেশি। অভিমান কমে গেলে ও আবার তোর বুকে ঠিক ফিরে আসবে, তোকে ক্ষমা করে দিবে, তুই দেখিস। প্রত্যুত্তরে শেহজাদ হাসলো, কারণ তার সরল মা তো জানেনি না যে তাদের তথাকথিত এই বৈবাহিক সম্পর্কটা সম্পূর্ণ আইনিভাবে এক চরম সীমান্তের ওপারে এসে দাঁড়িয়েছে। সামাইরা মুক্ত, স্বাধীন। শেহজাদ মায়ের পা থেকে নিজের মাথাটা সরিয়ে নিয়ে মেঝেতে সোজা ঘরের শূন্য দেওয়ালের দিকে তাকিয়ে মনে মনে ফিসফিস করে বলল, ও আর ফিরে আসবে না মা। ও কোনোদিন আমার বুকে আসবে না, আমাকে মাফ করবে না। ও আমাকে ঘৃণা করে, আমিও ঘৃণারই যোগ্য। কিন্তু ও আমাকে ঘৃণা করেই ভালো থাকুক। আমি না হয় এই অনন্ত অন্ধকারের নরকেই জ্বলে পুড়ে মরি, অভিশপ্ত হয়ে বেঁচে থাকি। প্রেগন্যান্সির সময়কাল নদীর স্রোতের চেয়েও দ্বিগুণ গতিতে বয়ে যায়। নেই কোনো অপেক্ষা। ক্যালেন্ডারের পাতা উল্টে দেখতে দেখতে প্রায় একটা পুরো মাস কেটে গেছে। সামাইরা তার বাবার বাড়িতে চলে এসেছে। স্কাইল্যান্ড ভিলার সেই বিলাসবহুল লাইফস্টাইল আর শেহজাদ রহমানের সেই দম বন্ধ করা পজিটিভ চাউনি থেকে দূরে এসে সামাইরা এখন তার চেনা মধ্যবিত্ত শৈশবের ছোট ঘরটায় দিন কাটাচ্ছে। এখানে কোনো দামি বেলজিয়াম কাচের দেয়াল নেই, দামি দামি আসবাবপত্র নেই,
আছে শুধু ফাটল ধরা চেনা দেয়ালের ভ্যাপসা গন্ধ। তবু এই যেন বড় শান্তির জায়গা। কিন্তু এই 1 মাসে সামাইরা কি সত্যি শান্তিতে আছে? নিজের পেটের ওপর প্রতিদিন সে নিয়ম করে হাত রাখে। দিন দিন তার ভেতরের মাতৃত্বের মায়াটা গাঢ় হচ্ছে। আর একই সাথে এক অদ্ভুত একাকিত্ব তাকে গ্রাস করছে। এই একটা মাসে শেহজাদ নিজের পক্ষ থেকে দায়িত্ব পালনে কোনো খামতি রাখেনি। সামাইরাকে সে এক মুহূর্তের জন্য নিজের সুরক্ষা বলয়ের বাইরে যেতে দেয়নি। প্রতি সপ্তাহে নিয়ম করে স্কাইল্যান্ড ভিলার মার্সিডিস আমিনুল হকের বাড়ির গলির সামনে দাঁড়ায়। গাড়ি থেকে শেহজাদের বিশ্বস্ত কর্মচারীরা নেমে পুষ্টিবিদের তৈরি চার্ট অনুযায়ী দামি দামি ফল, ওটস, অর্গানিক দুধ, ড্রাই ফ্রুটস আর বাজারের সেরা সব পুষ্টিকর খাদ্য সামগ্রী দিয়ে যায়। আমিনুল হক যদিও প্রথমে এসব নিতে আপত্তি করেছিলেন, কিন্তু কর্মচারীরা অত্যন্ত বিনীতভাবে হাত জোড় করে বলেছিল, স্যার বলে দিয়েছেন ম্যাডাম আর ওনার সন্তানের পুষ্টির দায়িত্বে যেন কোনো কমতি না হয়। এটা স্যারের অর্ডার। প্লিজ ফিরিয়ে দেবেন না, শুধু খাবার দাবারই নয়। সামাইরা লক্ষ্য করেছে তাদের এই সাধারণ মধ্যবিত্ত গলির মোড়ে দিন রাত 24 ঘন্টা সাধারণ পোশাকে কিছু প্রহরী দাঁড়িয়ে থাকে, সারাক্ষণ নজরদারি রাখে এই বাড়ির উপর। সামাইরা সবটা বোঝে, মনে মনে বিরক্ত হয়। শেহজাদ পুরো গলিটাকে এক অদৃশ্য দুর্গে পরিণত করে রেখেছে। এই 1 মাসে শেহজাদ অনেকবার সামাইরার সাথে দেখা করতে এসেছে, ফিরিয়ে নিতে এসেছে। সে যতবার শান্ত পায় সামাইরার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিল, ঠিক ততবার সামাইরা তার সাথে চরম রূঢ় আচরণ করেছে। আবার কেন এসেছেন আমার সামনে? আপনার ওই মুখটা আমি দেখতে চাই না। এখনো কেন আমার পিছু ছাড়ছেন না? সামাইরা প্রতিবার বিষাক্ত চাবুকের মতো কথাগুলো ছুঁড়ে মেরেছিল। শেহজাদের চোখে এক ফোঁটা রাগ কিংবা অভিমান উকি দেয়নি। ওষুধের তীব্রতায় সে এখন এক জ্যান্ত রোবট। সে শুধু যান্ত্রিক গলায় বলেছে, নিজের যত্ন নিও, কোনো কিছুর প্রয়োজন হলে জানিও, ব্যাস এতটুকুই। আর একটা শব্দ না বাড়িয়ে সে উল্টো পায়ে হেঁটে চলে গিয়েছিল। শেহজাদের এই নিস্পৃহতা, এই চরম নীরবতা সামাইরাকে এক অদ্ভুত জয়ী সত্তার স্বাদ দিয়েছে প্রতিক্ষণ। সামাইরার মনে হতে থাকে সে জয়ের অতি সন্নিকটে। বিকেলের ম্লান রোদটা তখন সামাইরার ঘরের জানালার গ্রিল গলে মেঝের ওপর এসে পড়েছে। জানালার বাইরে পেয়ারা গাছের পাতাগুলো অলস ভঙ্গিতে দুলছে। সামাইরা বিছানায় বসে হাঁটু দুটো বুকের কাছে টেনে নিয়ে একধ্যানে বাইরের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই ঘরে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন আমিনুল হক। হাতে মেয়ের জন্য ফ্রেশ জুসের গ্লাস আর নিজের জন্য 1 কাপ চা। কি রে, একা একা বসে কি ভাবছিস? আমিনুল হক মৃদু হেসে মেয়ের পাশে এসে বসলেন। তিনি জুসের গ্লাসটা সামাইরার দিকে এগিয়ে দিলেন। সামাইরা গ্লাসটা হাতে নিয়ে হালকা হাসার চেষ্টা করে বলল, কিছু না বাবা, এমনি বাইরের আকাশ দেখছিলাম। আমিনুল হক চায়ের কাপে একটা চুমুক দিলেন। ওনার চোখ দুটো মেয়ের ফ্যাকাশে মুখের উপর স্থির হলো। বিগত 1 মাস ধরে তিনি দেখছেন ওনার চঞ্চল জেদি মেয়েটা কেমন যেন বড্ড বেশি শান্ত হয়ে গেছে। সারা দিন চুপচাপ জানালার ধারে বসে থাকে, ঠিক মতো হাসে না, কথা বলে না। শেহজাদের উদাসীনতা ওনার চোখ এড়ায়নি। তার মনে এই বৈবাহিক সম্পর্ক নিয়ে প্রশ্ন জেগেছে। তিনি চায়ের কাপটা টেবিলের উপর রাখলেন। সামাইরার মাথার উপর নিজের স্নেহময় হাতটা রেখে অত্যন্ত নরম গলায় বললেন, তুই আমার বড় আদরের। তোর মা মারা যাওয়ার পর থেকে তোকে আমি কতটা বুক দিয়ে আগলে রেখেছি তা তুই খুব ভালো করে জানিস। আজ তোকে একটা কথা বড্ড স্পষ্ট করে বলতে এসেছি মা। সামাইরা বাবার দিকে তাকালো। আমিনুল হক মেয়ের চোখের দিকে তাকিয়ে বললেন, দেখ, এই বাড়িটা তোর, এই জীবনটাও সম্পূর্ণ তোর। তুই তোর জীবনটা কিভাবে কাটাতে চাস, কার সাথে কাটাতে চাস, সেটা পুরোপুরি তোর নিজের ওপর নির্ভর করে। কিন্তু তুই তো আর আগের মতো নেই মা। আজ একজন বাবা হিসেবে আমি জানতে চাই মা, শেহজাদের সাথে তোর ঠিক কি হয়েছে? কেন তুই এই অবস্থায় নিজেকে গুটিয়ে নিয়ে এ বাড়িতে এসে বসে আছিস? জামাইয়ের ওই শূন্য চোখগুলো আমি দেখেছি মা, ও ভালো নেই। তোদের মাঝে কি এমন দেয়াল উঠেছে যা ভাঙা যাচ্ছে না? বাবার এই আকস্মিক সরাসরি প্রশ্নে সামাইরা এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে কিভাবে বাবাকে বলবে যে তাদের এই বিয়ের ভিত্তিটাই ছিল ভুল? সে বড্ড নিষ্প্রিয়ভাবে নিজের মুখটা ঘুরিয়ে নিল। জুসের গ্লাসটা শক্ত করে ধরে সে জানালার বাইরে তাকিয়ে রইল।
ঘরের ভেতর আবার সেই থমথমে নীরবতা নেমে এলো। আমিনুল বুঝতে পারলেন সামাইরা এখনো নিজেকে খোলস থেকে বের করতে প্রস্তুত নয়। তিনি জোর করার মানুষও নন। তিনি মেয়ের কাঁধে হাত রেখে নরম গলায় বললেন, আচ্ছা ঠিক আছে মা, আমি তোকে জোর করব না। তোর যখন মনে হবে বাবাকে বলা যায়, বলার মতো পরিস্থিতি তৈরি হবে, তুই তখনই আমাকে বলিস। বাবা সবসময় তোর পাশেই আছে। ঘরের ভেতরের এই ভারী আর বিষণ্ণ আবহাওয়াটা হালকা করার জন্য আমিনুল হক এবার একটু মৃদু হাসলেন। তিনি স্মৃতিকাতরতায় ডুবে গিয়ে প্রসঙ্গ পাল্টে বললেন, তোর কি ছোটবেলার কথা মনে আছে? তুই যখন বড্ড ছোট ছিলি তখন কত নাটক করতে আমার সামনে। সামাইরা বাবার দিকে তাকালো। তার ঠোঁটের কোনো এক চিলতে ম্লান হাসির রেখা ফুটে উঠল। আমিনুল হক হাসতে হাসতে বলতে লাগলেন, দিনের বেলা তোর মা যখন তোকে কোনো দুষ্টুমির জন্য বকা দিত বা হালকা মারতো, তুই তখন এক ফোঁটাও কাঁদতি না, একদম চুপচাপ জেদ নিয়ে বসে থাকতি। কিন্তু রাতে আমি যখন অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম, তুই সদর দরজা খোলার সাথে সাথে আমার কোলে ঝাঁপিয়ে পড়তি। আর তারপর শুরু হতো তোর আসল নাটক। ডুকরে ডুকরে কেঁদে আমার শার্ট ভিজিয়ে ফেলতি। মা কতটুকু বকেছে, কোথায় সামান্য ব্যথা লেগেছে, সেই স্থানটা আঙুল দিয়ে দেখিয়ে দেখিয়ে কাঁদতি। তোর সেই কান্না দেখে আমি তোর মাকে কত বকা দিতাম, আর তুই তখন পেছন থেকে তোর মাকে ভেঙচি কাটতি। মনে আছে তোর? বাবার মুখে নিজের শৈশবের এই মধুর নাটকের কথা শুনে সামারার চোখ দুটো নোনা জলে ভিজে উঠল। তার ঠোঁটের কোণে সে ম্লান হাসিটা এবার আরো চওড়া আর সুন্দর হয়ে উঠল। সে জুসের গ্লাসটা টেবিলের ওপর রেখে বাবার বুকের মাঝে নিজের মাথাটা এলিয়ে দিল। বাবা শার্টের গন্ধ শুকে মায়াভরা গলায় বলল, মনে থাকবে না কেন? মেয়েদের জীবনে তাদের সবচেয়ে বড় ভরসার জায়গা, সবচেয়ে নিরাপদ নোঙ্গর তো তাদের বাবাই হয়। বাবারা হলো মেয়েদের জীবনের প্রথম ভালোবাসা, ফার্স্ট লাভ। বাবার সামনে নালিশ না করলে কি মেয়েদের পেটের ভাত হজম হয় বলো? আমিনুল হক মেয়ের মাথায় পরম মমতা হাত বুলিয়ে দিতে লাগলেন। ওনার নিজের চোখ জোড়াও সামান্য ভিজে উঠল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেটাই রে মা, একটা সন্তানের জীবনে মায়ের গুরুত্ব হয়তো অনেক, মা ছাড়া পৃথিবী অন্ধকার, কিন্তু একটা মেয়ের জীবনে তার বাবার গুরুত্ব অপরিসীম। মা যদি ভালোবাসতে শেখায়, তবে বাবা শেখায় কিভাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে লড়াই করতে হয়। বাবা হলো সেই বটগাছ যার ছায়ায় সন্তানেরা নিজের সমস্ত ক্লান্তি ভুলে নিশ্চিন্তে শ্বাস নিতে পারে। আমি যতদিন বেঁচে আছি মা, তোর কোনো ভয় নেই। সামারা বাবার বুকে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে নিল, দীর্ঘশ্বাস ফেলল। দিন ফুরিয়ে রাত নামলো। ঢাকার আকাশে আজ কোনো তারা নেই। চারপাশটা এক কুৎসিত ধূসর মেঘের চাদরে ঢাকা। রাত গভীর হলো, শহরের কোলাহল থিতিয়ে এলো। সামারা নিজের ঘরের লাইটটা অফ করে বিছানায় শুয়ে পড়েছিল, কিন্তু তার চোখে কোনো ঘুম ছিল না। জানালার বাইরে বাতাসের বেগ বাড়ছে, ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। রাত ঠিক 2:30। ধরাম ধরাম হুট করে সামাইরার ঘরের দরজা এক তীব্র হন্তদন্ত হয়ে ধাক্কা পড়ার শব্দ হলো। সামাইরা ধরফর করে বিছানায় উঠে বসলো। এই মাঝরাতে এভাবে বাবা কেন দরজা ধাক্কাচ্ছে? কিছু হলো নাকি? সে দ্রুত বিছানা থেকে নেমে দরজাটা খুলতে স্তব্ধ হয়ে গেল। দরজায় দাঁড়িয়ে আছেন আমিনুল হক। ওনার মুখটা বেশ ভয়ার্ত দেখাচ্ছে, হাত দুটো কাঁপছে। বাবা, কি হয়েছে? তুমি এভাবে কাঁপছো কেন? সামাইরা আতঙ্কে ওনার হাত দুটো চেপে ধরল। আমিনুল হক ঢোক গিলে অত্যন্ত রুদ্ধ কণ্ঠে বললেন, চরম সর্বনাশ হয়েছে রে মা। সুফিয়া আপাকে একটু আগে হাসপাতালে নেওয়া হয়েছে। ওনার অবস্থা নাকি আশঙ্কাজনক। হাসপাতালে নেওয়া হয়েছে? ওনার অবস্থা আশঙ্কাজনক? শব্দগুলো সামারার কানের পর্দায় এসে এক তীব্র বজ্রপাতের মতো আঘাত করলো। তার চোখের সামনে পুরো ঘরটা যেন এক সেকেন্ডে বনবন করে চক্কর দিয়ে উঠল। সে সম্পূর্ণ অবিশ্বাসের চোখে বাবার দিকে তাকিয়ে রইল। তার কণ্ঠস্বর স্তিমিত হয়ে এলো। কি কি বলছে এসব? আমি যখন এলাম ওনাকে তো সুস্থ দেখে এসেছি। ওনার কি হয়েছে? এটা কিভাবে সম্ভব? আমিনুল হক মেয়ের কাঁধ ধরে তাকে শান্ত করার চেষ্টা করে বললেন, একটু আগে শেহজাদ আমাকে ফোন করেছিল মা। ওর গলার স্বর আমি চিনতে পারছিলাম না। ও পাগলের মতো ফুপিয়ে কাঁদছিল। বলল, সুফিয়া আপা নাকি মাঝরাতে হঠাৎ তীব্র বুকে ব্যথা নিয়ে ছটফট করতে করতে অচেতন হয়ে পড়েছেন। ওনাকে নিয়ে বাড়িধারার অ্যাপোলো হাসপাতালে ছুটে গেছে। ওনাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে মা। লাইফ সাপোর্টে রাখা হয়েছে?
সামারার মনে হলো তার পায়ের নিচের মাটিটা কেউ এক এক কোপে কেটে নিচ্ছে। সুফিয়া রহমান তাকে খাঁটি মায়ের মায়া দিয়ে আগলে রেখেছিলেন। ওনার সে নিষ্পাপ সজল চোখ দুটো সামারার চোখের সামনে ভেসে উঠল। সামারা এবার চরম পাগলামি শুরু করে দিল। সে বাবার কলার চেপে ধরে পাগলের মতো কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল, না বাবা, এটা হতে পারে না। মার কিচ্ছু হতে পারে না। আমি এক্ষুনি যাব। আমি এক্ষুনি মায়ের কাছে যেতে চাই। ওনাকে আমি দেখতে চাই। প্লিজ আমাকে নিয়ে চলো বাবা। আমি এখনই যাব। সে ঝড়ের গতিতে ঘরের ওড়নাটা টেনে নিয়ে দরজার দিকে দৌড় দিল। আমিনুল হক তাকে আটকাতে চাইলেন। শান্ত হ মা। মাঝরাতে এই ঝড়ের মধ্যে তুই কিভাবে এত দূর যাবি? আমি ব্যবস্থা করছি, দাঁড়া। সামাইরাকে এত রাতে বাড়ির বাইরে দেখা মাত্র একজন লোক সামনে এগিয়ে এলো। আমিনুল হক কিছু বলার আগে লোকটি বলল, ম্যাডাম, স্যার গাড়ি পাঠিয়ে দিয়েছেন। গলির মোড়ে স্টার্ট করা অবস্থায় দাঁড়িয়ে আছে। প্লিজ আসুন। শেহজাদ, সে সব জানে। সে সামাইরার এই পাগলামি, তার এই কান্নার খবর আগে থেকে অনুমান করতে পেরেছিল। তাই সে নিজেই গাড়ি পাঠিয়ে দিয়েছে। সামাইরা আর এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। আমিনুল হক ও মেয়ের এ অবস্থা দেখে ওনার সুতির চাদরটা গায়ে জড়িয়ে পেছনের সিটে গিয়ে বসলেন। ঢাকার মধ্যরাতের আকাশে তখন কালচে মেঘের গর্জন শুরু হয়ে গেছে। হু হু করে ঠান্ডা হাওয়া বইছে পথে। গাড়িটি তীব্র গতিতে হেডলাইটের আলো ফুরে বারিধারার অ্যাপোলো হাসপাতালের দিকে ছুটে চলল। বারিধারার অ্যাপোলো হাসপাতালে স্পেশাল ভিআইপি আইসিইউ জোনটা সাধারণ কোনো হাসপাতালের মতো নয়। এখানে নিয়ন বাতির আলো বড্ড ম্লান, মেঝেগুলো মসৃণ। চারপাশের বাতাসটা ফিনাইল আর ওষুধের কড়া ঘ্রাণে ভারী হয়ে আছে। এই জোনটা শহরের অত্যন্ত এলিট, প্রভাবশালী আর উচ্চবিত্ত শ্রেণীর মুমূর্ষু রোগীদের জন্য সংরক্ষিত। এখানে টাকার জোরে মৃত্যুকেও যেন কয়েকটা দিন আটকে রাখার এক রাজকীয় চেষ্টা চলে। সিঁড়ি বেয়ে ঝড়ের গতিতে উপরে উঠে এলো সামাইরা। তার পা দুটো কাঁপছিল। পরনে সাধারণ সুতির ওড়নাটা অবিন্যস্তভাবে কাঁধ থেকে ঝুলে পড়েছে। পেছনে দ্রুত পায়ে আসছিলেন তার বাবা আমিনুল হক। সামাইরা করিডোর দিয়ে দৌড়ে যাওয়ার সময় দুপাশের কাচের কেবিনগুলোর দিকে তাকাচ্ছিল। প্রতিটা কেবিনের ভেতরে দামি দামি লাইফ সাপোর্ট মেশিন। মনিটরের অবিরাম বিপ বিপ শব্দ ভেসে আসছে। বিছানায় পড়ে আছে এক একটি নিথর দেহ। করিডোরের একদম শেষ প্রান্তে এসে দাঁড়ালো সামাইরা। কাঠের একটি বিশাল দরজা দিয়ে আইসিইউ স্যুটের ভেতরে যাওয়ার রাস্তা। সেখানে গিয়ে সামাইরা থমকে দাঁড়ালো। দরজার ওপর লাল অক্ষরে জ্বলজ্বল করছে, রেস্ট্রিক্টেড এরিয়া। দরজার ঠিক পাশেই রয়েছে ভিআইপি ওয়েটিং লাউঞ্জ। একটি চমৎকার বিলাসবহুল ঘর, যেখানে দামি লেদারের সোফা আর মৃদু নীল আলোর ব্যবস্থা করা আছে। আর সেই ঘরের এক কোনায় জানালার কাচের ওপারে তাকিয়ে নিথর মূর্তির মতো বসে আছে শেহজাদ। সামাইরা প্রায় নিঃশব্দে সেই লাগোয়া ঘরে প্রবেশ করলো। ঘরের ভেতর পিনপত নীরবতা। শেহজাদ সামাইরার আসার শব্দ পেয়েও নিজের মাথাটা ঘোরালো না। সে জানালার ওপারে ঢাকার মধ্যরাতের কালচে আকাশের দিকে তাকিয়ে রইল। সামাইরা মনের মাঝে দ্বিধা নিয়ে শেহজাদের একদম পাশে সোফাটা আলগোছে এসে বসলো। দুজনের মাঝখানে দূরত্ব নেই বললেই চলে। সামাইরা কিছুক্ষণ চুপ করে নিচু গলায় জিজ্ঞেস করলো, মা, কেমন আছেন এখন? শেহজাদ একটা দীর্ঘশ্বাস ফেলল। তার বুকটা একবার তীব্রভাবে উপরে উঠে আবার নেমে গেল। মৃত মানুষের মতো নিস্পৃহ স্বরে বলল, মা নেই বললেই চলে। ডাক্তাররা শেষ চেষ্টাটুকু করে ফেলেছেন। একটু আগে ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। কোনো মতে শক দিয়ে হার্টটাকে আবার চালু রাখা হয়েছে। এখন ওনার পুরো বডি মেকানিজম কেবল ওই লাইফ সাপোর্ট মেশিনের উপর টিকিয়ে রাখা হয়েছে। ডাক্তাররা বলেছেন এখন অলৌকিক কিছু না ঘটলে আর কোনো আশা নেই। সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিতে বলেছেন। সামাইরা চুপ করে রইল। তার চোখ জোড়া নোনা জলে ভরে উঠল। সে আইসিইউর কাচের ওপারে থাকা সুফিয়া রহমানের সেই নিষ্পাপ অচেতন মুখটার কথা ভেবে নিজের ওড়নাটা শক্ত করে মুখে চেপে ধরল। শরীর কেঁপে উঠল তার। শেহজাদ বিষাদগ্রস্ত হাসি হাসল। জানালার কাচের ওপর নিজের কপালটা ঠেকিয়ে হাসতে হাসতে বলল, আমি জীবনে অনেক অনেক বেশি টাকা কামাতে চেয়েছিলাম, পাওয়ার হোল্ড করতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম নিজের একটা হাই পজিশন ক্রিয়েট করতে পারলে হয়তো পৃথিবীর সব সুখ আমি নিজের মুঠোর মধ্যে বন্দি করে রাখতে পারবো। অ্যান্ড আই ডিড ইট। আজ আমার একটা ইশারায় এই শহরের বড় বড় সিন্ডিকেট কাঁপে।
কোটি কোটি টাকার ডিল 1 সেকেন্ডে সাইন হয়, কিন্তু শেহজাদ নিজের মুখটা ঘোরালো। তার সেই শূন্য চোখ দুটো সরাসরি সামাইরার চোখের উপর নিবদ্ধ হলো। সে অত্যন্ত করুণ কণ্ঠে বলল, মানুষের জীবন আর অনুভূতির সামনে আমার এই কোটি কোটি টাকা, এই একচ্ছত্র পাওয়ার সবকিছু ইউজলেস। আমার এই পুরো রাজত্বকে আজ দেউলিয়া হিসেবে ঘোষণা করলাম। হা হা হা। শেহজাদের হাসি হঠাৎ থেমে গেল। ঘরটায় আবার সে হাড় হিম করা নীরবতা নেমে এলো। সামাইরা নিজের চোখের জল মুছে শেহজাদের দিকে তাকালো। শেহজাদ সহসা সোফা থেকে সামান্য এগিয়ে এলো, সামাইরার আরো কাছাকাছি হয়ে। তার চোখের গভীরে নিজের তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে ফিসফিস করে জিজ্ঞেস করলো, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো সামাইরা, একদম সত্যি করে উত্তর দিবে? সামাইরা শেহজাদের সে আকস্মিক রহস্যময় সুর দেখে কিছুটা ঘাবড়ে গেল। সে নিচু স্বরে বলল, কি কথা? শেহজাদ নিজের ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরল। চোখের কোণ দিয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল তার গালে। সে অত্যন্ত জঘন্য এক সন্দেহের চাবুক নিজের বুকে গেঁথে নিয়ে বলল, তুমি কি আমার এই বন্দিদশা থেকে, আমার কাছ থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য মনে মনে আমার এই নিষ্পাপ মায়ের মৃত্যু কামনা করতে? তুমি কি আল্লাহর কাছে বলতে যে মা যেন তাড়াতাড়ি মরে যায়, যাতে আমাদের ওই চুক্তির কাগজটা অ্যাক্টিভ হয়ে যায়? সত্যি করে বলো, তুমি কি ওনার মৃত্যু চেয়েছিলে? শেহজাদের মুখ থেকে এই ভয়ঙ্কর নিষ্ঠুর প্রশ্নটি উচ্চারিত হওয়া মাত্রই সামারার পুরো শরীর থরথর করে কেঁপে উঠল। সে সম্পূর্ণ অবিশ্বাসের চোখে ডুকরে উঠে বলে উঠল, এসব কি বলছেন আপনি? আপনি কি পুরোপুরি পাগল হয়ে গেছেন? আমি আমি কেন মায়ের মৃত্যু চাইতে যাব? উনি তো আমাকে নিজের গর্ভজাত মেয়ের মতো ভালোবেসেছেন। ওনার ভালোবাসার ভেতর আমি আমার নিজের মৃত মায়ের ছায়া খুঁজে পেয়েছিলাম। আপনি কিভাবে পারলেন আমাকে এমন একটা কথা বলতে? সামারা নিজের মুখটা দুই হাতে ঢেকে কান্নায় ভেঙে পড়ল। শেহজাদ অবিশ্বাসের চোখে চেয়ে রইল সামারার পানে। এরপর নিজের সমস্ত রাজকীয় অহংকার বিসর্জন দিয়ে সোফা থেকে নেমে সরাসরি সামাইরার সামনে মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়ল। বলল, শোনো সামাইরা, আমি তোমাকে এখনই মুক্তি দিয়ে দেব। কসম খোদার, তোমাকে আর একটা দিনও, 1 সেকেন্ডও অপেক্ষা করতে হবে না। তুমি আজই মুক্ত, এখনই স্বাধীন। তবু আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি সামাইরা, আমি আমার মায়ের জীবন ভিক্ষা চাচ্ছি। তুমি তো বড্ড পবিত্র, তুমি বড্ড নিষ্পাপ। তোমার পেটে আমার সন্তানের পবিত্র অস্তিত্ব শ্বাস নিচ্ছে। তুমি আল্লাহর কাছে হাত তুলে আমার মায়ের বেঁচে থাকার জন্য একটু দোয়া করো না, প্লিজ। আল্লাহ তোমার কথা শুনবেন সামাইরা। আমার হাত তো অপরাধের রক্তে নোংরা, আমার মোনাজাত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। তুমি মায়ের প্রাণটা ভিক্ষা চাও আল্লাহর কাছে, আমি আর কোনো দিন তোমার সামনে আসবো না, কথা দিলাম। শেহজাদ নিজের মাথাটা সামাইরার হাঁটুর ওপর ঠেকিয়ে অবোধ শিশুর মতো ফুপিয়ে কেঁদে উঠল। তার বলিষ্ঠ কাঁধ দুটো অনবরত কাঁপছিল। সে অত্যন্ত কাতর কণ্ঠে শেষবারের মতো বলল, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি সামাইরা, তোমাকে অপমান করেছি, তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে ছুঁয়েছি। আমার এইসব কৃতকর্মের জন্য তোমার কাছে মাফ চাচ্ছি সামাইরা, আমাকে মাফ করে দিও। আমাকে আমার মায়ের মায়া থেকে এভাবে এতিম করে দিও না, প্লিজ। শেহজাদের এই চরম রূপ, বুক ফাটা আর্তনাদ, নিঃস্ব আত্মসমর্পণ সামাইরাকে ভেতর থেকে একেবারে ভঙ্গুর, একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিল। সে জীবনে কোনোদিন ভাবতেও পারেনি যে এই ইস্পাত কঠিন শক্তপোক্ত মানুষটা নিজের মায়ের জন্য, নিজের ভালোবাসার অবহেলার সামনে এতটা নড়বড়ে, এতটা কাচের মতো ভঙ্গুর হয়ে যেতে পারে। এই দৃশ্য সামাইরার আত্মাকে এক তীব্র দংশনে ক্ষতবিক্ষত করে দিল। সে আর পারল না বসে থাকতে। তার নিজের বুকের ভেতরের কান্নার বাঁধটাও এক নিমেষে ভেঙে যাওয়ার উপক্রম হলো। সে যদি আর 1 সেকেন্ড এই ঘরে বসে থাকে, তবে সে নিজেই শেহজাদকে জড়িয়ে ধরে কেঁদে ফেলবে। তার নিজের সবটুকু জেদ হেরে যাবে। সামাইরা বহু কষ্টে নিজের দাঁতে দাঁত চেপে বুকের ভেতরে উতলে ওঠা কান্নাটাকে গলার কাছে আটকে রাখলো। সে এক ঝটকায় নিজের ওড়নার আঁচলটা শেহজাদের কাঁপতে থাকা হাত থেকে মুক্ত করে নিল। সোফা ছেড়ে সে অত্যন্ত দ্রুত পায়ে উঠে দাঁড়ালো। শেহজাদ মেঝেতে ওভাবে মাথা নত করে বসে রইল। তার চোখ দিয়ে তখনও অশ্রুর ধারা বইছিল। সামাইরা আর এক মুহূর্ত সেই লাগোয়া কেবিনে বা ঘরের ভেতরে দাঁড়ালো না। সে এক ছুটে নিজের চোখের অবাধ্য জলগুলো 2 হাতে মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে করিডোরের অন্ধকারের মাঝে মিলিয়ে গেল।
সে আইসিইউর বাইরের বারান্দায় গিয়ে ডুকরে কেঁদে উঠল। জীবনের সবচেয়ে দীর্ঘ, নির্ঘুম আর নিঃস্ব একটা রাত কাটালো শেহজাদ। প্রতিটা সেকেন্ড যেন তার বুকের ওপর চাবুক মেরে পার হচ্ছিল। একদিকে লাইফ সাপোর্টে থাকা মৃত্যুর সাথে পাঞ্জা লড়া জন্মদাত্রী মা, অন্যদিকে নিজের সমস্ত অহংকার ধূলিসাৎ করে দেওয়া সামাইরার সে অবরুদ্ধ প্রস্থান। প্রভাতে সূর্যটা যখন কাচের দেয়াল ফুঁড়ে হাসপাতালের মেঝেতে পড়ল, ঠিক তখনই আইসিইউর স্পেশাল কেবিন থেকে ডাক্তার হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। ওনার মুখে তখন অবিশ্বাস্য এক স্বস্তির হাসি। মিস্টার রহমান, ইটস আ মিরাকল, আই কান্ট বিলিভ ইট। কি হয়েছে ডাক্তার? আপনার মায়ের ভাইটালস স্টেবল হতে শুরু করেছে। শেহজাদের চোখ ভিজে উঠল। সে আনন্দে আত্মহারা হয়ে বলল, সত্যি আনবিলিভেবল। ওনার হার্টবিট এখন পুরোপুরি নর্মাল। আমরা ওনাকে লাইফ সাপোর্ট থেকে বের করে এনেছি। ওনার জ্ঞান ফিরেছে। ডাক্তারের এই একটি মাত্র কথা যেন শেহজাদের মৃতপ্রায় শরীরে নতুন করে প্রাণের সঞ্চার করলো। সে এক দীর্ঘ অবরুদ্ধ শ্বাস ফেলে 2 হাত দিয়ে নিজের মুখটা ঢাকলো। মনের ভেতরে সবটুকু কৃতজ্ঞতা উপর ওয়ালার চরণে জড়ো করলো। চোখের কোণ দিয়ে জল হয়ে বেরিয়ে আসতে চাইল। অস্ফুট স্বরে বলল, আলহামদুলিল্লাহ। শেহজাদ ধীর পায়ে লাউঞ্জ ঘর থেকে বেরিয়ে বাইরের ওয়েটিং জোনে পা রাখলো। আর তখনই তার চোখ দুটো থমকে গেল। সোফার এক কোনায় বসে আছেন আমিনুল হক, আর ওনার কোলে মাথা রেখে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে গর্ভবতী সামাইরা। তার মুখটা ক্লান্তিতে বড় ফ্যাকাশে দেখাচ্ছে। চোখের কোণায় এখনো শুকিয়ে যাওয়া জলের দাগ স্পষ্ট। এই মেয়েটি সারা রাত এখানে জেগে ওনার মায়ের জন্য প্রার্থনা করেছে। এই দৃশ্যটা শেহজাদের বুকের ভেতরের সমস্ত পুরুষালী জড়তাকে কিছুটা গলিয়ে দিল। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে আমিনুল হকের সামনে এসে দাঁড়ালো। ওনার কাঁধে হাত রেখে নিচু স্বরে বলল, বাবা, মা এখন ভালো আছেন। লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। আমিনুল হক চোখ মেলে তাকালেন। ওনার চোখেও তখন স্বস্তির জল। শেহজাদ আলতো করে সামাইরার কাঁধে হাত রাখলো। সামাইরা, ওঠো। সামাইরা ধরফর করে উঠে বসলো। চোখ মেলতেই শেহজাদকে সামনে দেখে কিছুটা অবাক হলো। শেহজাদ শান্ত গলায় বলল, মায়ের লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে। উনি ভালো আছেন। চলো, তোমাদের ব্রেকফাস্ট করিয়ে আনি। হাসপাতালের ক্যাফেটেরিয়াতে বসে সামাইরা আর আমিনুল হক ব্রেকফাস্ট করলেন। পুরোটা সময় শেহজাদ সামাইরার সাথে এক অদ্ভুত দূরত্ব বজায় রাখলো। সহজ গলায় বলল, সামাইরা, তুমি বাবার সাথে বাড়িতে ফিরে যেতে পারো। এখানে আর কষ্ট করার প্রয়োজন নেই। সামাইরা এক মুহূর্তের জন্য শেহজাদের মুখের দিকে তাকালো। শেহজাদ আজ তাকে কত সহজে চলে যেতে বলছে। সামাইরা কথা বাড়ালো না। একদম বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে আমিনুল হকের হাত ধরে সে শান্ত পায়ে হাসপাতালের করিডোর ধরে বিদায় নিল। শেহজাদ দূর থেকে শুধু তার চলে যাওয়া দেখল। পরবর্তী বেশ কয়েকটা দিন সুফিয়া রহমানকে হাসপাতালের স্পেশাল কেবিনে কড়া অবজারভেশনে রাখা হলো। এই কদিনে সামারা নিয়ম করে প্রতিদিন হাসপাতালে এসেছে। সে সুফিয়া রহমানের পাশে বসে গল্প করেছে, ওনার মুখে নিজ হাতে স্যুপ তুলে দিয়েছে। অবশেষে সেই দিনটা এলো। ডাক্তাররা সুফিয়া রহমানকে সম্পূর্ণ ফিট ঘোষণা করে আজই ডিসচার্জ করার সিদ্ধান্ত নিলেন। ভিলার গাড়ি অলরেডি নিচে এসে দাঁড়িয়েছে ওনাকে নিয়ে যাওয়ার জন্য। সামারাও যখন বিদায় নিতে যাবে, ঠিক তখনই শেহজাদ ওর সামনে এসে দাঁড়ালো। সে নিচু স্বরে বলল, সামারা, নিচে নামার আগে আমার সাথে একটু হাসপাতালের ছাদে আসবে। কিছু জরুরি কথা ছিল। সামারা কোনো আপত্তি করলো না। সে শান্ত পায়ে শেহজাদের পেছন পেছন হাসপাতালের বিশাল খোলা ছাদে এসে পা রাখলো। এখানে সাধারণ মানুষদের আসা নিষেধ। হয়তো শেহজাদের কাছে এই নিয়ম নিতান্তই তুচ্ছ। শেষ বিকেলের মিষ্টি হাওয়া বইছিল ছাদে। বাতাসে সামাইরার গায়ের কালো শাড়ির আঁচল আর অবাধ্য চুলগুলো উঠছিল। শেহজাদ রেলিং এর পাশে গিয়ে দাঁড়ালো। একটু পরেই ঢাকা নিয়ন বাতিগুলো জ্বলে উঠবে। গোদলের আলোয় চারপাশটা বড় ম্লান দেখাবে। শেহজাদ সামাইরার দিকে না তাকিয়ে বলতে শুরু করলো, মা আজ পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আমি জানি স্কাইলাইন ভিলায় কাটানো প্রতিটা মুহূর্ত তোমার কাছে জাস্ট লাইফ হেল। আমি তোমাকে প্রমিস করেছিলাম, মা ফিরে এলে তোমাকে আর এক মুহূর্ত এই খাঁচা আটকে রাখবো না। আমি আগামীকালই আমার লয়ারকে দিয়ে আমাদের অফিসিয়াল ডিভোর্স পেপার তোমার বাবার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেব। তুমি যেখানে সই করলেই আমাদের এই বাধ্যবাধকতার সম্পর্কটা চিরকালের জন্য শেষ হয়ে যাবে। শেহজাদ একটু থামলো।
একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে সামাইরার মুখোমুখি হয়ে বলল, কিন্তু সামাইরা, এই সন্তান যেহেতু আমার নিজেরও, তাই বাচ্চার ফিউচার আর তোমার সিকিউরিটির জন্য আমি অনেকগুলো ব্ল্যাঙ্ক চেক আর রহমান গ্রুপের অর্ধেক প্রপার্টি তোমার নামে লিখে দিতে চাচ্ছি। ওটাতে তুমি কোনো অমত না করো, ওটা তোমার অধিকার, আমার সন্তানের অধিকার। সামাইরা এতক্ষণ কাঠের মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে শেহজাদের এই বিদায়ের ভাষণ শুনছিল। সহসা একটি বিকট শব্দ হলো, ঠাস। সামাইরা নিজের সমস্ত শক্তি দিয়ে কষে এক থাপ্পড় বসিয়ে দিল শেহজাদের গালে। সেই থাপ্পড়ের তীব্রতায় শেহজাদের মাথাটা একপাশে ঘুরে গেল, তার গালটা এক নিমিষে লাল হয়ে উঠল। জীবনের প্রথমবারের মতো কেউ তার গায়ে হাত তোলার দুঃসাহস দেখিয়েছে। সে হতভম্ব হয়ে সামাইরার দিকে তাকালো। সামাইরার চোখ দিয়ে তখন অবাধ্য কান্নার জল গড়িয়ে পড়ছে। তার ফর্সা মুখটা রাগে আর অভিমানে লাল হয়ে উঠেছে। সে শেহজাদের বুকের ওপর সজোরে একটা ধাক্কা দিয়ে বলল, আপনার কি মনে হয় মিস্টার রহমান, আমি আপনাকে এত সহজে ছেড়ে দেব? আপনার মতো একজন অহংকারী জানোয়ারের হাত থেকে নিজেকে মুক্ত করে আমি বড্ড শান্তিতে চলে যাব? সত্যি যদি ছেড়ে দেওয়ার ইচ্ছে হতো, তবে আমি কবেই ছেড়ে চলে যেতাম। শেহজাদ নিজের গালের ব্যথা ভুলে সামাইরার এই রূপ দেখে বড্ড অবাক হয়ে প্রশ্ন করল, এর মানে কি? তুমি নিজেই তো ওই শর্তের কাগজ তৈরি করেছিলে। সামাইরা নিজের চোখের জল এক হাত দিয়ে মুছে ঝড়ের গতিতে নিজের হাত ব্যাগটা খুলল। ব্যাগ থেকে সে ভাঁজ করা সেই চুক্তিপত্র বের করলো, আর তার সাথেই বের করলো তাদের নিকানামার এক কপি। সে দুটো কাগজে এক ঝটকায় শেহজাদের বুকের ওপর ছুঁড়ে মেরে বলল, নিন। নিজের চোখ দুটো ভালো করে বুলিয়ে নিন কাগজগুলোতে, দেখুন এর মানে কি। শেহজাদ অবাক হয়ে কাগজ দুটো হাতে নিল। সে কোনো সমীকরণ মেলাতে পারছিল না, তাই অবুঝের মতো কাগজ দুটোর দিকে তাকিয়ে রইল। সামাইরা তখন কাঁপা কাঁপা গলায় নিজের ভেতরে জমানো সবটুকু অভিমান উগরে দিতে লাগলো। বিয়ের রাত নিয়ে প্রতিটা মেয়ের কত শত স্বপ্ন থাকে জানেন? আমিও ভেবেছিলাম আমার স্বামীকে আমি আমার জীবনের সবটুকু ভালোবাসা দিয়ে ওর জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেব। কিন্তু বিয়ের প্রথম রাতে আপনার মুখে প্রেমিকার কথা শুনলাম, সারা রাত ভিডিও কলে ওর সাথেই সময় কাটালেন। আমার ভেতরে ঠিক কতটা ক্ষত তৈরি হয়েছে জানেন? জানেন না। আমার স্বামী শুধুমাত্র আমার থাকবে, তার সবকিছুতে একমাত্র আমার অধিকার থাকবে, তার প্রতিটা নিঃশ্বাসে আমি থাকব। কিন্তু সামাইরা এবার শব্দ করে কেঁদে উঠল। বাসর ঘরে আপনাদের প্রেম দেখলাম, আপনার একগুঁয়ে ব্যবহার সহ্য করলাম, কথায় কথায় অহংকার আর পজিটিভনেসের অত্যাচার দেখলাম। আমার আত্মসম্মানে অনেক লেগেছিল সেসব, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার সংসার ভেঙে আমাদের বাচ্চাকে এতিম করে আপনাকে ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করেছিলাম। শেহজাদ এবার চমকে উঠল। সে হাতের কাগজটা দেখিয়ে বলল, তাহলে তাহলে এই লিগ্যাল কন্ট্রাক্ট পেপার, এইসব শর্ত? সামাইরা বিরক্ত হয়ে বলল, মাথা মোটা, ওই চুক্তিপত্রে আমার যে স্বাক্ষরটা আছে ওটার দিকে তাকান, আর আমাদের নিকানামায় আমার যে সই আছে ওটার দিকে তাকান। দুটো মিলিয়ে দেখুন তো একবার। শেহজাদের মাথায় যেন মুহূর্তে বিশাল এক বাস পড়ল। সে দ্রুত দুই কাগজের নিচের সই দুটোর দিকে তাকালো। নিকানামার নিচে অত্যন্ত নিখুঁত টানে লেখা, সামাইরা বিনতে হক। আর চুক্তিপত্রে যে সই করেছিল সেটার নিচে কোনো নাম লেখা নেই, হিজিবিজি করে অন্য কিছু একটা আঁকিবুকি করা, যা কোনো সই হিসেবেই গণ্য হবে না। অর্থাৎ সামাইরা নিজের আসল স্বাক্ষর ওই কাগজে কোনোদিন করেইনি। শেহজাদ হতবাক হয়ে কাগজের দিকে তাকিয়ে রইল। ওর চোয়ালের হাড় আলগা হয়ে এলো। সে অবাক হয়ে বিড়বিড় করে বলল, তার মানে এইসব জাস্ট ড্রামা ছিল? এতগুলো দিন তুমি আমাকে স্রেফ বোকা বানিয়েছো? সামাইরা নিজের ওড়নার আঁচলটা ঠিক করতে করতে নিস্পৃহ গলায় বলল, ড্রামা ছিল না মিস্টার রহমান, ওটা আপনাকে একটু শিক্ষা দেওয়ার একটা ছোট্ট উপায় ছিল মাত্র। শেহজাদ কাগজগুলো মুঠোর মধ্যে চেপে ধরল। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠতে চাইল, কিন্তু সে নিজেকে সামলে নিল দ্রুত। সে এক পা এগিয়ে সামাইরার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় শুধালো, তোমার শিক্ষা দেওয়া কি শেষ হয়েছে? আর ইউ ডান? সামাইরা কোনো উত্তর দিল না। সে মুখ ঘুরিয়ে চুপ করে রইল। ওর চোখে সে নীরবতা বলছিল, হ্যাঁ, শিক্ষা দেওয়া হয়েছে, বেশ ভালোভাবেই হয়েছে, বোধহয় ওভারডোজই হয়েছে। এবার শেহজাদ ওর আগের রূপে ফিরে গেল। এক মিষ্টি প্রতিশোধের খেলায় মেতে উঠল। সে সামাইরাকে একটু কষ্ট দেওয়ার জন্য নিজের চেনা দাম্ভিক মুখটা তৈরি করে অত্যন্ত অবহেলার সুরে বলল, শিক্ষা তো দিলে, কিন্তু সামাইরা,
আমি সত্যি এখন তোমাকে ডিভোর্স দিতে চাই। তোমার মতো থার্ড ক্লাস, মিডল ক্লাস, মেলোড্রামাটিক মেয়ের সাথে সংসার করার ইচ্ছা আমার আর বিন্দুমাত্র নেই। আই এম ডান উইথ ইউর ড্রামা। শেহজাদের মুখ থেকে এই আকস্মিক নিষ্ঠুর কথাটি শুনে সামারার বুকের ভেতরটা এক মুহূর্তে ছ্যাদ করে উঠল। তার চোখ দুটো আবার নোনা জলে ভরে গেল। সে ভাবতেই পারেনি শেহজাদ সত্যি সত্যি তাকে এভাবে রিজেক্ট করে দেবে। সে নিজের ভেতরের সবটুকু কষ্ট চেপে নিয়ে মাথা নিচু করে কান্না ভেজা গলায় বলল, ঠিক আছে, আপনার যা ইচ্ছে তাই হোক। কথাটা বলে সে অত্যন্ত অভিমান নিয়ে ছাদ থেকে নেমে যাওয়ার জন্য উল্টো দিকে এক পা বাড়ালো। ঠিক তখনই শেহজাদের বলিষ্ঠ ডান হাতটা ধেয়ে এসে খপ করে সামায়রার নরম কবজিটা চেপে ধরল। এক হ্যাঁচকা টানে সে সামায়রাকে নিজের দিকে নিয়ে আসলো। সামায়রা টাল সামলাতে না পেরে সরাসরি এসে আশ্রে পড়ল শেহজাদের চওড়া বুকের উপর। শেহজাদ নিজের অন্য হাত দিয়ে সামায়রার কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে তাকে নিজের সাথে লেপ্টে নিল। ওর তপ্ত নিঃশ্বাস সামায়রার কপালে আশ্রে পড়ছিল। সে সামায়রার মুখের দিকে তাকিয়ে বিজয়ী হাসি হেসে ফিসফিস করে বলল, ব্লাডি মিডল ক্লাস উইম্যান, ভেতরে ভেতরে ভালোবেসে মরে যাবে, কিন্তু নিজের এই মাথাটা কোনোদিন নত করবে না, তাই না? তুমিও কি ভেবেছিলে এত সহজে কিং এর ডেরা থেকে মুক্তি পেয়ে যাবে? সামারা লজ্জা পাওয়ার বদলে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিং কে? শেহজাদ সন্তর্পণে জিভ কেটে অস্ফুটে বলে উঠল, ফাক, কেউ না, কেউ না, নিজেকে নিজে বিজনেসের কিং বলছি আর কি। সামায়রাকে আরো শক্ত করে ধরলো এবার শেহজাদ। সামায়রা লজ্জায় নিজের মাথাটা নিচু করে ওর বুকে মুখ লুকালো। শেহজাদ নিজের 2 আঙুল দিয়ে সামায়রার চিবুকটা আলতো করে ধরে উপরে তুলল। সামায়রার ঠোঁটের ঠিক কয়েক ইঞ্চি দূরত্বে নিজের মুখটা নামিয়ে এনে এক অনন্ত ভালোবাসার প্রলেপ মাখিয়ে বলল, এই পুরো ঢাকা শহর শাসন করা আমার কাছে বড্ড সহজ সামায়রা, কিন্তু আমাকে পদে পদে শায়েস্তা করার জন্য এই পৃথিবীতে একজন সামায়রা বিনতে রহমানই প্রয়োজন। ইউ আর মাইন ফর আ লাইফ টাইম। সামায়রা চোখ দুটো বড় বড় করে বলল, বিনতে রহমান? আমি কি আপনার মেয়ে নাকি? আপনি বিনতে শব্দের আসল অর্থ জানেন তো মিস্টার? বিনতে মানে হলো কন্যা। আমি আপনার মেয়ে নাকি যে আমার নামের শেষে বিনতে রহমান লাগাচ্ছেন? শেহজাদ সামায়রার এই লজিক্যাল কথায় বিন্দুমাত্র লজ্জিত হলো না। সে নিজের ডান চোখটা আলতো করে টিপে দিয়ে হেসে বলল, তো কি হয়েছে? আজ থেকে প্রতি রাতে ইউ হ্যাভ টু কল মি ড্যাডি। তাহলে সম্পর্ক তো তাই হয় নাকি? শেহজাদের এই ডাবল মিনিং কথার গভীরতা বুঝতে সামায়রার এক মুহূর্ত সময় লাগলো না। তার গাল দুটো লজ্জায় এক নিমেষে আপেলের মতো লাল হয়ে উঠল। সে শেহজাদের বুকের ওপর নিজের 2 হাত দিয়ে সামান্য কিল মেরে বড্ড মিষ্টি গলায় ফিসফিস করে বলল, ড্যাডি। সামারার মুখ থেকে এই একটি মাত্র শব্দ শোনা মাত্রই শেহজাদ তার নিজের ভেতরের সেই গম্ভীর রূপটা ধরে রাখতে পারল না। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাহা করে মুক্ত হাসিতে ফেটে পড়ল। পরিশিষ্ট। দেখতে দেখতে শেহজাদ সামায়রা দম্পতি জীবন থেকে 4টি বছর বিদায় নিয়েছে। স্কাইলাইন ভিলায় এখন সারাদিন রাজত্ব করে বেড়ায় একজোড়া ছোট্ট নুপুরের নিক্কন আর আধো আধো মিষ্টি বলির গুঞ্জন। শেহজাদ আর সামায়রা 3.5 বছরের কন্যা সন্তান সিরাত। রাতে নিঝুম প্রহরে নিজের ঘরের ড্রেসিং টেবিলের সামনে বসে সিরাতের রেশমি চুলগুলো অত্যন্ত মায়ায় আশ্রয় দিচ্ছিল সামায়রা। সিরাত আজ এক চুলও নড়বে না। তার ডাগর ডাগর চোখ দুটোতে রাজ্যের দুষ্টুমি। সে আজ এক মস্ত বড় বায়না ধরে বসেছে, মাম্মাম, আমি আজ দাদুর কাছে ঘুমাবো। দাদু পরীর গল্প শোনাবে, মজা গল্প, পরীর গল্প। ছোট্ট সিরাত তার তুলতুলে ঠোঁট নাড়িয়ে ভাঙা উচ্চারণে কথাগুলো বলল। সামায়রার ঠিক পাশে বসেছিল শেহজাদ। এই মানুষটি যে কি পরিমাণ তার মেয়ের পাগল। মেয়ের এমন আদরে বায়না শুনে শেহজাদের গালে চওড়া হাসি ফুটে উঠল। সে এগিয়ে এসে সিরাতকে কোলে তুলে নিল। নিজের দাড়ি ভরা গালটা মেয়ে নরম গালে আলতো ঘষে আদর করতে করতে বলল, আচ্ছা আমার রাজকুমারী, তুমি আজ দাদুর কাছেই ঘুমাও। চলো, বাবা তোমাকে দিয়ে আসছি। মেয়ের খিলখিল হাসির শব্দে পুরো ঘরটা মুখরিত হয়ে উঠল। শেহজাদ সিরাতকে পরম মায়ায় কোলে নিয়ে সুফিয়া রহমানের ঘরে দিয়ে এলো। বৃদ্ধা দাদিও ওনার নাতনিকে বুকে টেনে নিয়ে এক বুক প্রশান্তির হাসি হাসলেন। মেয়েকে মায়ের ঘরে রেখে শেহজাদ আবার নিজেদের বেডরুমে ফিরে এলো। মৃদু নীল আলোয় ঘরের চারপাশটা কেমন মায়াবী লাগছে। সামায়রা ড্রেসিং টেবিলের সামনে বসে গুনগুন করে কোন একটা গান গাইছে।
টেবিলের উপর ছড়ানো তার প্রিয় প্রসাধনের কৌটো থেকে আলতো করে সামান্য ক্রিম নিয়ে মাখছে নিজের ধবধবে ফর্সা গায়ে। আয়নায় সামারার এই মন কাড়া রূপ দেখে শেহজাদের চোখ দুটোতে এক গভীর নেশা নেমে এলো। সে নিঃশব্দে এগিয়ে এলো সামারার ঠিক পেছনে। সামারা আয়নায় স্বামীর প্রতিবিম্ব দেখার আগেই শেহজাদ দুই হাত বাড়িয়ে তার কাঁধের ওপর থেকে রেশমি চুলগুলো একপাশে সরিয়ে দিল। তার উন্মুক্ত নরম ঘাড়ে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিয়ে এক গভীর উষ্ণ চুমু খেলো। সামারার সারা শরীর এক মৃদু শিহরণে কেঁপে উঠল। সে আয়নার মাধ্যমে স্বামীর চোখের দিকে তাকালো। শেহজাদ সামারার ঘাড়ের চুলে নিজের মুখ গুজে বড্ড শান্ত গলায় বলল, সিরাতের একটা ভাই দরকার সামারা। সামারা সামান্য চমকে উঠল। সে চট করে স্বামীর দিকে ঘুরে দাঁড়িয়ে অবাক হওয়ার ভান করে চোখ দুটো বড় বড় করে বলল, তাই নাকি? একথা কে বলল আপনাকে? সিরাত বলেছে আপনাকে? শেহজাদ আলগোছে সামারার একদম কানের লতিতে নিজের ঠোঁট ছোঁয়ালো। বড্ড আদরে ভঙ্গিতে একটা আলগা কামড় দিয়ে ফিসফিস করে বলল, আমি তোর বাবা। মেয়ের মনের কথা আমি এমনি বুঝে নিয়েছি। সামারা এবার এক দুষ্টুমি ভরা মিষ্টি হাসি হাসল। সে স্বামীর দিকে পুরোপুরি ফিরে নিজের দুটো নরম হাত শেহজাদের চওড়া কাঁধের ওপর রাখলো। রোমান্টিক সুরে শুধালো, সিরাতের ভাই চাই নাকি সিরাতের বাবার নিজের বউকে একান্তে চাই? শেহজাদ হাসলো। সে এক ঝটকায় সামাইরাকে পাজা কোলা করে নিজের কোলে তুলে নিল। সামাইরা আলতো মৃদু চিৎকার করে শেহজাদের গলা জড়িয়ে ধরল। শেহজাদ তাকে বিছানার নরম চাদরের ওপর শুয়ে দিল। সামাইরার ওপর সামান্য ঝুঁকে এসে ওর কপালে এক দীর্ঘ ভালোবাসার সিলমোহর রেখে দিল। তারপর মৃদু হেসে বলল, ইস, ধরা খেয়ে গেলাম। সামাইরা লজ্জায় লাল হয়ে মুচকি হাসল। শেহজাদ এই 4 বছর পরেও স্ত্রীর মুখে চিরচেনা লজ্জা দেখে ওর গালটা আলতো করে ছুঁয়ে বলল, বিয়ের এতগুলো বছর পেরিয়ে গেল, আমাদের একটা সন্তানও আছে। এখন এত লজ্জা কেন পাও সামাইরা? সামাইরা নিজের 2 হাত দিয়ে শেহজাদের চওড়া বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসার মানুষের স্পর্শ কোনোদিন পুরনো হয় না, তাই হয়তো আপনার সামনে আমার এই লজ্জা পাবার ব্যাপারটাও কোনো দিন হারিয়ে যাবে না। এই উত্তর শুনে শেহজাদের চোখের মনি দুটো আরো গভীর হয়ে উঠল। ঘরের মৃদু নীল আলোটাকে সে একটানে পুরোপুরি উজ্জ্বল করে দিয়ে বলল, তাহলে লাইটটা জ্বলুক আজ সামাইরা। আমার এই লজ্জাবতী লাল হয়ে যাওয়া মুখটা আজ আমি মন ভরে দেখতে চাই। কি বলো, আপত্তি আছে? সামাইরা আর কোনো উত্তর দিতে পারল না। সে শুধু স্বামীর বুকে নিজেকে আরো গভীরভাবে সঁপে দিল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।